আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহাইমেন এফসিএম এ একজন প্র্যাকটিসিং প্রফেশনাল মেম্বার। আজকের আইসিএমএপি আয়োজিত এই ওয়েবিনারে আমরা এনবিআর এর রিসেন্টলি ডেভেলপ বললে আসলে ঠিক ভুল হবে। গত কয়েক বছর ধরে আমরা অনলাইনে রিটার্ন সাবমিট করছি, বাট সেটা আমরা আজকে এই ওয়েবিনারে কিভাবে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ যে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালি রিটার্নটা ফাইল করবে সেটা আমরা দেখবো। আমি যদি আজকের আমাদের কন্টেন্টটাকে একটু দেখাই, আজকে কন্টেন্টটা আমরা মূলত দুভাবে আহ, একটু আলোচনা করব। প্রথম পার্টে আমরা একজন ইন্ডিভিজুয়ালি রিটার্ন ফাইলিং এর জন্য বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং গুলি লাগবে কিংবা বেসিক যে নলেজ গুলি দরকার সেটা খুব কুইকলি ওভারভিউ করব। আমার বিশ্বাস আমাদের এখানে যারা আছে আমরা সবাই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের ফান্ডামেন্টালস কিংবা বেসিক জানি, তারপরে আমরা খুব কুইকলি একটু রিভিউ করব। দেন আমরা ই রিটার্ন ফাইলিং এর স্টেপ বাই স্টেপ আলোচনা করব, সেখানে কিভাবে ই রিটার্নের ইউজার আইডি ক্রিয়েট করে একজন ব্যক্তি সিঙ্গেল রিটার্ন ফাইল করবেন কিংবা রেগুলার ই রিটার্ন ফাইল করবেন, সেটাই আমরা মূলত আজকের এই ওয়েবিনার সেশনে দেখব। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই টেকনিক্যাল সেশনে আপনাদের কোশ্চেনগুলি একটু নোট নেওয়ার জন্য। আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে আপনারা সবাই আপনাদের কোশ্চেনগুলি করতে পারবেন। আচ্ছা, তো আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফাইলিং এর কথা যেহেতু বলছি, ট্যাক্স আমরা আসলে কেন দিই? ট্যাক্স আমরা দিই কারণ হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক এবং আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদেরকে সমস্ত দেশের আইনগুলি মানতে হবে। তো আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভেরি রিসেন্টলি আমরা যেটা জানি 2023 সালের 22শে জুন এই সর্বপ্রথম বাংলা ভাষায় আমাদের আয়কর আইনটা প্রথম হচ্ছে ন্যাশনাল পার্লামেন্টে পাশ হয়, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো আমরা 2023-এর 22শে জুন থেকে আয়কর পরিপালনের জন্য আমরা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 দেখছি। তার আগে আমরা যেটা জানি আমাদের 2023-এর জুনের আগ অব্দি পর্যন্ত আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এবং তারও আগে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922 অনুযায়ী আমাদের রিটার্নগুলি ফাইল করতাম। তবে আয়কর আমাদের আইন পরিপালনের জন্য শুধু আইনটা জানাটাই জরুরি না, এর সাথে সাথে আমাদের রিলিভেন্ট রুলস গুলি দেখতে হবে। সেই সাথে সাথে আমাদের সময় সময় যে পরিবর্তনগুলি আসে এসআরওর মাধ্যমে সেই এসআরও দেখতে হবে। আমি যদি একটা এসআরওর কথা বলি, এসআরও 225 2023 সালের এসআরও, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িরা কিভাবে রিটার্ন ফাইল করবে সেজন্য কিন্তু আমাদের আইনের পাশাপাশি এসআরও দেখতে হবে। একইভাবে আমাদের আয়কর আইনের যে হারগুলি আছে, কর হার এবং হচ্ছে আদার সমস্ত চেঞ্জেস গুলি ফাইন্যান্স অ্যাক্টের থ্রুতে আসে। আর এর সাথে সাথে আমাদের কেস লস গুলিও আছে। সো আমরা আয়কর আইন নিয়ে যখনই কাজ করব তখনই আমাদের এই সোর্স অফ অ্যাক্ট গুলি আমাদের আসলে ফলো করতে হবে। এবার আমরা যেহেতু আয়কর আইনটা খুব নতুন ভাবে চলে আসছে, আমি খুব সংক্ষেপে যদি আইনের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের নতুন আয়কর আইন 2023 এটা 25টা অংশে বিভক্ত এবং এই অংশের হয়তো কোনো ব্যক্তি করদাতা আয়কর দাখিলের জন্য সবগুলি অংশ না পড়লেও চলবে, ওনাকে মূলত কয়েকটা অংশ ভালোভাবে দেখতে হবে। অংশ 5 আয় পরিগণনাটা পড়তে হবে, অংশ 6 অব্যাহতি হ্রাস এবং কর অবকাশ কিভাবে নিতে হবে সেটা দেখতে হবে। ন্যূনতম কর এটা কিন্তু আমাদের আইনের নতুন একটা ডাইমেনশন এবং এটার উপর বেসিস করে আমাদের ট্যাক্স রিবেটের কম্পিটিশন এবং টোটাল ট্যাক্স লাইবিলিটিটাও একটু ডিফারেন্ট হয়ে যায়। সো ন্যূনতম করটা আমাদের করতে হবে। একইভাবে অংশ 9 রিটার্ন বিবরণী দলিলাদির জন্য আমাদের দেখতে হবে। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের জরিমানাগুলি জানা প্রয়োজন। তো আমাদের এই আয়কর আইনের এই 25টা অংশের সাথে সাথে এখানে কিন্তু 8টা তফসিল আছে, যেখান থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য তফসিল 6 খুবই ইম্পর্টেন্ট, কারণ তফসিল 6-তে আমরা বেসিক্যালি আমাদের ট্যাক্স এক্সামশন এবং রিবেট গুলি আমরা এখান থেকে দেখতে পাবো। সো ব্যক্তি শ্রেণীর করদাতারা যখনই রিটার্ন ফাইল করবেন তখন কিন্তু এই জিনিসগুলি সম্পর্কে অবগত থাকতে হবে। এবার যদি আমরা একটু কথা বলি যে আসলে কাকে রিটার্ন সাবমিট করতে হবে, আমাদের আইনে যেটা বলা হচ্ছে যখনই অর্থ বছরের শেষে কারো ইনকাম ট্যাক্স ফ্রি লিমিট অ্যাক্সিড করবেন তাকে রিটার্ন সাবমিট করতে হবে। একইভাবে আমাদের এই আইনের সেকশন 261-তে কতিপয় শ্রেণীকে বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে এবং ট্যাক্সের রেজিস্ট্রেশন নিতে হবে। সেই সাথে আমাদের আইনের 264 ধারায় বলা হচ্ছে যে 45টা সার্ভিসের জন্য অবশ্যই প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যেটাকে আমরা বলছি রিটার্ন প্রাপ্তির প্রমাণপত্র অথবা সার্টিফিকেট নিতে হবে। সো 45টা স্পেসিফিক সার্ভিসের জন্য কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। আমি যদি 264-তে দেখাই, এখানে কিন্তু অনেকগুলি সেবার কথা আছে। স্পেসিফিকলি আমাদের জন্য খুব রিলেভেন্ট যেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমাদের পেশাদারি যে সনদ এটা বহাল রাখা এবং রিনিউ করার জন্য আমাদেরকে কিন্তু
প্রতি বছরই রিটার্ন সাবমিট করে পিএসআরটা আমাদের আইসিএমবি তে সাবমিট করতে হবে। এবং এই যে 45টা সার্ভিস যাদের জন্য আমরা বলছি যে রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র রাখতে হবে, ওনারা যদি প্রমাণপত্রগুলি না রাখেন তাহলে কিন্তু কতিপয় ক্ষেত্রে ওনাদের ট্যাক্স ডিডাকশনের রেট দ্বিগুণ হয়ে যাবেন, অথবা ওনারা বিভিন্ন ধরনের অসুবিধা সম্মুখীন হতে পারেন। সো আমাদের আইনে যাদেরকে যাদেরকে রিটার্ন সাবমিট করার কথা বলা হচ্ছে তাদের সবাইকে কিন্তু রিটার্নটা সাবমিট করতে হবে। এবার একটু আসি ট্যাক্স অফ ট্যাক্স পেয়ার্স। আমরা যেটা জানি যে আমাদের নতুন আয়কর আইনে ট্যাক্স পেয়ারদেরকে 7 ভাগে ভাগ করা হচ্ছে। এর মধ্যে প্রথম যে টাইপ সেটাই হলো ইন্ডিভিজুয়াল। আমাদের আসলে যখনই রিটার্ন ফাইল করব সবার আগে চিহ্নিত করতে হবে করদাতার শ্রেণী কি, কারণ করদাতার শ্রেণীর উপর ডিপেন্ড করবে ওনার কর হার কি হবে, ওনার করের জন্য পরিপালনের বিধিগুলি কি হবে। সো ইন্ডিভিজুয়াল, আজকে আমরা আলোচনা করব ইন্ডিভিজুয়ালে ই রিটার্ন ফাইলিং নিয়ে। সো ইন্ডিভিজুয়াল নিয়ে যখন কথা বলছি, ইন্ডিভিজুয়ালের রিটার্নটা সাবমিট করার জন্য প্রথম আমাদের চিহ্নিত করতে হবে ইনকাম ইয়ার। আমরা এখন যে ইনকাম ইয়ারে আছি সেটা হচ্ছে 2023-24। তো আমরা রিটার্ন ফাইলিং এর জন্য যাবতীয় যে ডকুমেন্টটা নিব, এই ডকুমেন্ট লেটস স্যালারি সার্টিফিকেট থেকে শুরু করে আমাদের রেন্টাল ইনকাম কিংবা ইন্টারেস্ট ইনকাম সমস্ত সার্টিফিকেটের এই আয় কিংবা আমাদের ইনভেস্টমেন্ট এবং লাইবিলিটি ডকুমেন্টেড সময়টা হবে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024। এবং আমাদের এই ইনকাম ইয়ারের জন্য আমরা যে রিটার্নটা ফাইল করব সেখানকার অ্যাসেসমেন্ট ইয়ার কিংবা কর দিবস হচ্ছে 2024-25। তো এই ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আমরা যেটা বলছি ট্যাক্স ডে, সে ট্যাক্স ডে হচ্ছে 30 নভেম্বর, কিংবা এনবিআর যদি কোনো সময় বাড়িয়ে দেয় সে বর্ধিত সময় হবে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কর দিবস। কর দিবস কিন্তু এবারের আইনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যেটা জানি কর দিবসের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিট না করেন তাহলে আপনার কি হবে, আপনি কোনো ধরনের অব্যাহতি পাবেন না। এখন এই আইনে অব্যাহতি বলতে কি বোঝাচ্ছে? এই আইনে অব্যাহতি বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের রেয়াত, অবকাশ, অব্যাহতি সবটাকেই কিন্তু আমাদের আসলে অব্যাহতি বোঝাচ্ছে। তো আমরা যেটা দেখছি যে সেকশন 174-এ বলা হচ্ছে আপনি যদি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট না করেন তাহলে আপনার কি হবে, আপনি কোনো ধরনের রেয়াত পাবেন না, এবং আপনার ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করলে যে পরিমাণ ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সের উপর 2% রেটে সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। আমি এখানে জাস্ট একটা খুব কুইকলি একটা কেস দেখাচ্ছি। ধরেন মিস্টার রহমান সাহেবের 23-24 ইনকাম ইয়ারে উনার স্যালারি থেকে গ্রস ইনকাম হচ্ছে 10,50,000, উনার এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 1 লাখ, এবং যেখানে দেখা যাচ্ছে যে উনার স্যালারি এগেনস্টে 7,000 এবং ইন্টারেস্টের এখানে 10,000 টাকার টিডিএস কাট হবে। তার মানে উনার কিন্তু অর্থ বছরে 17,000 টাকার ট্যাক্স পেমেন্ট করা ছিল। রহমান সাহেব উনি যদি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করতেন, উনার আসলে নেট ট্যাক্স পেয়েবল আসতো 19,000, যেখান থেকে 17,000 পেমেন্ট করা আছে, উনি 2,000 টাকা ট্যাক্স দিয়ে দিলেই হতো। বাট যখনই উনি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করবেন না, উনি কিন্তু 21,000 টাকার রিবেট উনি পাবেন না, এবং সেই সাথে সাথে সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তার মানে ট্যাক্স ডে এর পরে রিটার্ন সাবমিট করলে ওনাকে 23,920 টাকা ট্যাক্স দিতে হবে। তার মানে ট্যাক্স ডে 2 মাস যদি উনি ডিলে করেন 21,920 টাকা এক্সেস দিতে হবে। এটা যদি আমি বলি ওনার জন্য অ্যারাউন্ড প্রায় 10 টাইমস। তো যেটা আমি বলার চেষ্টা করছি যে আমরা যে ব্যক্তি শ্রেণীর করদাতা যারা আছে আমরা সবাই কিন্তু চেষ্টা করবো অবশ্যই ট্যাক্স ডের মধ্যে রিটার্নটা সাবমিট করে দিতে। আমরা এই রিটার্নে সাবমিট করি অথবা আমরা হার্ড কপি অফ রিটার্নে সাবমিট করি, ট্যাক্স ডে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের এইবারের আয়কর আমাদের যে ফাইন্যান্স অ্যাক্টের একটা খুব ভালো দিক ছিল, এবার কিন্তু প্রসপেক্টিভ বেসিসে আমাদের 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার এবং 24-25 দুই অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স রেট কিন্তু এবার একেবারে একসাথে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেটা আমরা অলরেডি সবাই জানি। সো আমরা এখানে যেটা দেখছি যে মেলদের জন্য ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 3.5 লাখ টাকা। এটা যদি ফিমেল কিংবা সিনিয়র সিটিজেন হয় ওনাদের ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 4 লাখ টাকা। সো যে কোনো ইন্ডিভিজুয়াল ওনার টিন থাকুক আর না থাকুক 23-24 ইনকাম ইয়ারের মধ্যে ওনার যদি ট্যাক্সেবল ইনকাম এই ট্যাক্স ফ্রি লিমিট অ্যাক্সিড করে যান, ওনাকে কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। তো আমরা রেয়াতের কথা বলছি, আমাদের কিন্তু আয়কর আইনে ট্যাক্সের পাশাপাশি বিনিয়োগের জন্য রেয়াতের ব্যবস্থা আছে। এই রেয়াত পেতে হলে আমাদেরকে 6 শিডিউল পার্ট 2-তে যে খাতগুলি বলা হচ্ছে, আমি যদি একটু খাতগুলি দেখাই, এই যে এই খাতগুলিতে বিনিয়োগ করলে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% রেয়াত দেওয়া হবে, এটা আমরা জানি। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি, রেয়াতের জন্য একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। সেই লিমিটটা কি, আপনার রেগুলার ইনকামে 3%। তো আপনার যে রিডিউস রেটের ইনকাম আছে কিংবা আপনার মিনিমাম ট্যাক্সের ইনকাম আছে সেখানে কিন্তু আপনি রেয়াত পাবেন না। তার মানে আপনার যদি এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম থাকে, সেই এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম আপনার ইনকামের সাথে অ্যাড হবে, কিন্তু এই ইনকামের জন্য আপনি কিন্তু
কোনো ধরনের ক্যাপ করে আর পাবেন না। তো বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেম যেহেতু প্রোগ্রেসিভ রেট, আমাদের এখানে যেটা হয় আপনার রেগুলার ট্যাক্সের পাশাপাশি যদি আপনার অর্থ বছরের শেষ দিনে নেট অ্যাসেটের ভ্যালু 4 কোটি টাকা এক্সিড করে, তাহলে আপনাকে যে সার্চার্জ পেমেন্টের আগে যে ট্যাক্স পেয়েবল আসবে ওই ট্যাক্স পেয়েবলের উপর আবার কিন্তু এডিশনাল সার্চার্জ দিতে হবে। তবে এটা যে নেট অ্যাসেট 4 কোটি টাকা এক্সিড করলেই সার্চার্জ দিতে হবে তা কিন্তু না। অর্থ বছরের শেষ দিনে যদি একের অধিক মোটর ভেহিকেল থাকে কিংবা 8,000 স্কোয়ার ফিটের বেশি হাউস প্রপার্টি থাকে, তাহলে কিন্তু আপনাকে সার্চার্জ দিতে হবে। আচ্ছা, একইভাবে এনভায়রনমেন্টাল সার্চার্জ আছে, আমরা এটা অলরেডি জানি। এবার আমরা একটু খুব কুইকলি একটু দেখবো নতুন আয়কর আইন 2023-এ আমাদের আয়ের যে খাতগুলি দেওয়া আছে। তো আমাদের আগেও আয়ের 7টা খাত দেওয়া ছিল, বাট এখনো আয়ের 7টা খাতই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় রিক্লাসিফিকেশন হয়েছে। আমরা যদি একটু দেখি, একদম প্রথম যে আয়কর আইন 2023 অনুযায়ী প্রথম যে আয়ের খাত, সেটা হচ্ছে চাকরিতে আয় কিংবা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখানে একটা নতুন এডিশন এসেছে, সেটা হচ্ছে এমপ্লয়ি শেয়ার স্কিম বেনিফিট। তো কোনো এমপ্লয়ি যদি শেয়ার স্কিম বেনিফিট থাকে, সেটা কিন্তু ওনার রেগুলার স্যালারি ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে আসি ভাড়া হতে আয়। এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, আগে এটা ছিল শুধুমাত্র গৃহ সম্পত্তি হতে আয়, এখন কিন্তু এটা গৃহ সম্পত্তির পাশাপাশি অন্য যে কোনো আপনার ফিজিক্যাল অ্যাসেট বা ভৌত সম্পত্তিকেও যদি কোনো আয় হয়, সেটা আমরা এই ইনকাম ফ্রম রেন্টের মধ্যেই রিপোর্ট করবো। কৃষি হতে আয় যেটা আমরা জানি যে বরাবরই যে কোনো ধরনের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস অথবা ভূমির প্রাকৃতিক ব্যবহার থেকে যে আয় হয়, সেটা আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচারের মধ্যে রিপোর্ট করবো। ব্যবসা হতে আয়, আগে কিন্তু আমাদের ব্যবসা এবং পেশা হতে আয় একসাথে বলা হতো, এখন কিন্তু ব্যবসা এবং পেশা দুটোকে আমরা একসাথে বলবো ব্যবসা হতে আয়। তারপরে মূলধনী আয় যেটা এটা আগের মতোই, যে কোনো আমাদের অ্যাসেটের ডিসপোজাল থেকে যদি কোনো গেইন হয়, তাহলে সেটা মূলধনী আয় হিসাবে রিপোর্ট করতে হবে। এখানে একটু বলে রাখছি, ইন্ডিভিজুয়ালদের জন্য শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানির শেয়ার সেল করে যে ক্যাপিটাল গেইনটা হয়, সেটা কিন্তু আগে রিগার্ডলেস অফ এনি অ্যামাউন্ট সেটা আপনার এক্সাম্পটেড ছিল। বাট নতুন আইনে যেটা বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালদের শেয়ার সেল করে, লিস্টেড কোম্পানির শেয়ার সেল করে যে রিয়েলাইজ গেইন হবে তার 50 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পটেড। সো লিস্টেড কোম্পানির শেয়ার সেলের ক্যাপিটাল গেইন কিন্তু আমরা এই মূলধনী আয়কে দেখাবো। আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে লেটস সে আমরা যে কোনো হচ্ছে প্রপার্টি, এটা ল্যান্ড প্রপার্টি হোক, অ্যাপার্টমেন্ট প্রপার্টি হোক, এটা সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, এই ক্যাপিটাল গেইনের এগেনস্টে যে ট্যাক্সটা জমা দেওয়া থাকে, সেটা কিন্তু আমাদের মিনিমাম ফাইনাল ট্যাক্স। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে আসলে মিনিমাম ফাইনাল ট্যাক্সটা হবে আপনি আপনার যে প্রপার্টি সেল করছেন ওই প্রপার্টির রেজিস্টার্ড ভ্যালুর এগেনস্টে যে ট্যাক্সটা জমা হবে, অতখানি আপনার গেইন মিনিমাম ফাইনাল ট্যাক্স হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এটার অবশ্য নামের একটু চেঞ্জেস আসছে, সেটাতে সাথে পরিধিও বেড়েছে। এটা মনে হয় আমাদের প্রায় প্রত্যেকেরই আর্থিক পরিসম্পদ হতে আয় এই খাতে ইনকাম আছে। তো এখানে আসলে ইনকাম গুলি কি হয়, এখানে হচ্ছে যে কোনো ধরনের এফডিআর কিংবা সেভিংস ইনস্ট্রুমেন্ট অথবা আমাদের যে ডিভিডেন্ড ইনকামটা আছে, সবগুলি কিন্তু আমাদের আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে লিপিবদ্ধ হবে। একইভাবে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট ইনকাম, সেটাও কিন্তু আর্থিক পরিসম্পদের আয় খাতে আমাদের রিপোর্ট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে যে আয়, এই ছোট শ্রেণীর কোথাও রেকর্ড হবে না, সেটা বেসিক্যালি অন্যান্য হচ্ছে আয়ের মধ্যে আসবে। তবে আমাদের এবারের ফাইন্যান্স অ্যাক্ট 2024 একটা নতুন করে ক্লজ চলে আসছে, সেটা হচ্ছে দান। যে কোনো ধরনের দান সেটা আপনার অন্যান্য উৎসের আয় হবে। তবে আবার সিক্স শিডিউলে গিয়ে সেখানে একটা এক্সাম্পশনের কথা বলা হচ্ছে, দান যদি আপনি ছেলে মেয়ে, বাবা মা কিংবা হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে পাওয়া হয়, তাহলে সেই দানটা কিন্তু এক্সাম্পটেড হবে। তবে শর্ত হচ্ছে এই এক্সাম্পটেড যে আমরা গিফট দেখাবো, সেটা কিন্তু দুজনের রিটার্নে রিপোর্ট করতে হবে। তো আমাদের অনলাইনে ই রিটার্ন ফাইল করতে হলে সবার আগে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের যে আয়ের ক্ষেত্রগুলি আছে, সেটা এই 7টা হেডের কোন হেডে আসলে পড়বে। এটা যদি ঠিকমতো আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমরা রেগুলার রিটার্ন কিংবা সিঙ্গেল পেজ রিটার্নের ক্ষেত্রেও সঠিকভাবে আমাদের সোর্স অফ ইনকামটা আমরা মেনশন করতে পারবো না। আমাদের এই 7টা আয়ের সোর্স ছাড়াও যেটা আমরা বলছিলাম, সিক্স শিডিউল পার্ট 1-এ আমাদের কিছু এক্সাম্পটেড ইনকাম আছে। আমার বিশেষ আমাদের এখানে অনেক মেম্বাররা আছেন যারা বাহিরে কাজ করেন, কিংবা অনেকের রিলেটিভ আছে যাদের ফরেন রেমিটেন্স আছে। সো ফরেন রেমিটেন্স কিন্তু আমাদের ওই 7টা খাতের কোথাও কিন্তু আমরা দেখাবো না, এটা কিন্তু আমরা এক্সাম্পটেড ইনকাম হিসাবে দেখাবো। একইভাবে লেটস একটু আগে যেটা আমরা বলেছি গিফট রিসিপ্ট, যেটা প্যারেন্টস চিলড্রেন স্পাউসের গিফট রিসিপ্ট, এটাও কিন্তু এক্সাম্পটেড ইনকাম। এছাড়াও আরো সিক্স শিডিউল পার্ট 1-এর খাতগুলি আছে, যেটা আমরা সবাই জানি।
এবার আসি আমাদের রিটার্নের সাথে সেকশন 169 এবং 167 এবং 168 এ আমাদের রিটার্নের সাথে দুটো আলাদা করে বিবরণ দাখিলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আইটি 10 বি, স্টেটমেন্ট অফ অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড এক্সপেন্সেস। এটার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি। কেন বলছি? কারণ হচ্ছে আমি এক পাতার রিটার্নটা জমা দিতে পারবো কি পারবো না সেটা কিন্তু ডিপেন্ড করে আমি এই কন্ডিশনগুলি ফুলফিল করি কিনা। যদি আমার রিটার্নের সাথে আইটি 10 বি, দ্যাট মিনস স্টেটমেন্ট অফ অ্যাসেটস, লায়াবিলিটি এন্ড এক্সপেন্সেস এবং স্টেটমেন্ট অফ এক্সপেন্স জমা দিতে হয়, তাহলে কিন্তু আমি এক পাতার রিটার্ন সাবমিট করতে পারবো না। আর আমার রিটার্নের সাথে যদি এই দুটো স্টেটমেন্ট আইটি 10 বি এবং আইটি 10 এর ডাবল বি সাবমিট করার কোনো প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু আমি সিঙ্গেল পেজ রিটার্নটা সাবমিট করতে পারি। তবে যে কোনো ব্যক্তি চাইলে উইলিংলি উনি রেগুলার যে রিটার্নটা আছে সেই রিটার্নটা উনি সাবমিট করতে পারেন। এবার চলে আসি আমরা রিটার্ন ফাইলিং। এখানে একটু বলে রাখি, এখন কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতারা ইউনিভার্সাল সেলফে রিটার্ন সাবমিট করবেন। শুধুমাত্র যিনি পার্মানেন্টলি কন্ট্রিবিউট করবেন তিনি নর্মাল রিটার্ন সাবমিট করবেন। এছাড়া আপনি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করেন কিংবা ট্যাক্স ডের পরে রিটার্ন সাবমিট করেন, যখনই করেন আপনি অবশ্যই ইউনিভার্সাল সেলফে রিটার্ন সাবমিট করবেন। বাট আমরা যে রিটার্নটা সাবমিট করব সেটার জন্য আমাদের হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমরা আমাদের যে আয়কর অধিক্ষেত্র সেই অধিক্ষেত্রে গিয়ে হার্ড কপি রিটার্নটা সাবমিট করতে পারি, অথবা আমরা অনলাইনে বসে ই রিটার্ন সাবমিট করি। সো আজকে আমাদের ওয়েবিনারের বাকি আমার যে টেকনিক্যাল সেশন সেখানে আমি বেসিক্যালি ই রিটার্ন সাবমিশন নিয়ে আলোচনা করব। তো সবার আগে একটু ই রিটার্ন সাবমিশনের জন্য এনবিআর এর যে প্রয়াস কিংবা আমাদের আইনে স্পেসিফিকলি ইলেকট্রনিক ট্যাক্স ম্যানেজমেন্ট সম্পর্কে কি বলা আছে সেটাই যদি একটু বলি। আমাদের স্পেসিফিকলি আয়কর আইন 2023 সেকশন 328 এ যেটা বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের রিটার্ন, স্টেটমেন্ট, অ্যাপ্লিকেশন উনি চাইলে ইলেকট্রনিক্যালি সাবমিট করতে পারবেন। তবে এনবিআর এই মুহূর্তে শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্নটাই অনলাইনে নিচ্ছে। তার মানে আমরা ফার্ম কিংবা পার্টনারশিপ ফার্ম কিংবা কোম্পানির রিটার্নটা কিন্তু এই মুহূর্তে কি করতে পারছি না, অনলাইনে দিতে পারছি না। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালদের রিটার্নটাই আমরা এই মুহূর্তে আপনার অনলাইনে দিতে পারবো। আরেকটা যেটা আছে, এই আইনি সাবসেকশনে কিন্তু বলা হচ্ছে এনবিআর চাইলে দীর্ঘ সময় আপনার হেয়ারিং কিংবা আদার যে কোনো ডকুমেন্ট কিন্তু অনলাইনে জমা নিতে পারেন এবং এনবিআর এর স্পেশাল অর্ডারের মাধ্যমে অন্য যে কোনো শ্রেণী করদাতাদেরকে অনলাইনে রিটার্ন সাবমিশন এবং এই রিলেভেন্ট কমপ্লায়েন্স গুলি পালন করার জন্য নির্দেশ দিতে পারে। তো আমাদের নতুন যে আয়কর আইন 2023 সেখানে একদম খুব সুন্দরভাবে ইলেকট্রনিক ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে হবে সেটা কিন্তু আইনি বলে দেয়া আছে। এবার আমরা ই রিটার্ন ফাইলের কিছু ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে যদি একটু ডিসকাস করি। আচ্ছা, সরি। প্রথম কথা হচ্ছে অনলাইনে আমরা যখন রিটার্নটা সাবমিট করব সেখানে আমাদের কিন্তু কোনো ধরনের অ্যাটাচমেন্ট দিতে হবে না, কোনো ধরনের অনলাইন রিটার্ন সাবমিশনের সাথে ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে না। সো আমরা যেটা করব 2023-24 ইনকাম ইয়ারের জন্য আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র আছে এখান থেকে ইনফরমেশন গুলি ঠিকঠাক ভাবে আমরা অনলাইনে জাস্ট ইনপুট করে দিব, করে দিয়ে আমাদের এই সমস্ত ডকুমেন্ট আমরা ইন ফিউচারে ট্যাক্স লিটিগেশনের জন্য প্রিজার্ভ করে রাখবো। দেন নেক্সট যে ফিচার সেটা হচ্ছে ক্যালকুলেশন। অনলাইন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে একটা টাস্ক কম্পিউট করে দিবে। তবে আপনি আবার রিকম্পিটিশন করে যদি মনে করেন যে স্বয়ংক্রিয় যে ট্যাক্স লাইবিলিটি আসছে আপনার কম্পিটিশনের সাথে সেটা ডিফার করছে, আপনি কিন্তু চাইলে আপনার ট্যাক্স লাইবিলিটি সেটা এডিট করে দিতে পারবেন। এবং আমাদের এই যে ই রিটার্ন ফাইলিং এটা কিন্তু খুব স্বয়ংক্রিয়ভাবে ওয়েল গাইডেড। আপনি যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সিস্টেম অ্যাসিস্ট্যান্সের জন্য একটা কোশ্চেন মার্ক পাবেন। তো কোশ্চেন মার্কে ক্লিক করলে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু পপ আপ মেসেজের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বলে দেওয়া হবে। ই রিটার্ন ফাইলের জন্য খুব জরুরি একটা জিনিস হচ্ছে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার। এখানে একটু বলে রাখা ভালো, যিনি ই রিটার্ন ফাইল করবেন উনার নিজের রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে উনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। উনি যদি উনার ফোন নাম্বার ইউজ না করে অন্য কারো ফোন নাম্বার দিয়ে উনি রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে কিন্তু উনার টিমটা ব্লক হয়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা, যেহেতু ই রিটার্ন সাবমিশন হচ্ছে, রিটার্ন সাবমিশনের সাথে সাথেই কিন্তু আমরা একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবো, যেটা ই রিটার্নের অনেক বড় একটা বিউটি আমরা বলবো। আমাদের কোনোভাবেই ট্যাক্স অফিসে যেতে হবে না, যেটা কিনা আমাদের টাইম সেভ করবে।
একইভাবে হচ্ছে আমরা ফিউচারের জন্য আমাদের রিটার্নটা অনলাইনে ই আর্কাইভে রেকর্ড করে রাখতে পারবো। এবং সাথে সাথে এখানে আরেকটা বড় বিষয়, অ্যাকনোলেজমেন্ট স্লিপের সাথে সাথে আপনি চাইলে আপনার কাস্টমাইজ করে ট্যাক্স সার্টিফিকেটটা নিতে পারবেন। আপনি সেখানে ট্যাক্স সার্টিফিকেট আপনার ইনকাম ট্যাক্স কিংবা নেটওয়েল দেখাবেন কি দেখাবেন না, সেটা কিন্তু কাস্টমাইজেশন করে আপনি সাথে সাথে আপনি অনলাইন থেকে রিটার্ন ফাইলিং এর পাশাপাশি সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু আসি রিটার্ন ফাইলিং এর জন্য আসলে কি কি জিনিস আমাদের প্রয়োজন, এসেনশিয়ালস ফর রিটার্ন ফাইলিং। তো আমি শুরুতে একটু আগে বলেছি রিটার্ন ফাইলিং এর জন্য সবার আগে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টিন নাম্বার। অবভিয়াসলি আপনার টিন থাকতে হবে। সো আপনার যদি টিন না থাকে তাহলেও আপনি কিন্তু এই এনবিআর এর incometax.gov.bd থেকে আপনার টিনটা আগে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। টিন রেজিস্ট্রেশন করতে হলে আপনার নিজের নামে এনআইডি থাকতে হবে, মানে আপনার নিজের এনআইডি থাকতে হবে। আপনার এনআইডি থাকলে প্রথমে টিন নিতে পারবেন। আমার বিশেষ আমাদের এখানে সবারই টিন আছে। টিন থাকার পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রেজিস্টার্ড ফোন নাম্বার। সো আপনার নিজের এনআইডি দিয়ে যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে আপনার ই রিটার্নের ইউজার আইডিটা ক্রিয়েট করতে হবে। আমরা চাইলে কিন্তু খুব সহজে আমাদের এনআইডি দিয়ে আমাদের ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে কিনা এটা আমরা চেক করতে পারি। আমাদের মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *1600001# ক্লিক করার পরে একটা মেসেজ আসবে যে 4 ডিজিট অফ এনআইডি। এটা আমরা টাইপ করে দিলে আমাদের মোবাইলে মেসেজ আসবে যে আমাদের এনআইডি দিয়ে কোন কোন সিম রেজিস্টার্ড করা আছে। সো আমাদের এনআইডি দিয়ে যে সিমগুলি রেজিস্ট্রেশন করা আছে ওইখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আমাদের কিন্তু ই রিটার্নের ইউজার আইডিটা ক্রিয়েট করতে হবে। আরেকটা জিনিস, আমাদের যে ই রিটার্নটা এটা বেসিক্যালি মোবাইল এবং ডেস্কটপ ল্যাপটপ যে কোনো ইন্টারফেসে এটা কাজ করে, তবে মোবাইলে অনেক সময় অনেকগুলি ফিচার্স ঠিক মতো আসে না। এই জন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনার রিটার্ন ফাইলিং এর সময় ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করবেন। সো আপনার ইউজার আইডি ক্রিয়েটের পরে আপনার আসলে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার রিটার্ন ফাইলিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনাকে কালেক্ট করতে হবে। সো আমরা যদি একটু স্যাম্পল লিস্ট অফ ডকুমেন্ট দেখি, সো প্রথমে আমরা যেটা জানি যে কোনো ধরনের স্যালারিড এমপ্লয়ীদের জন্য ওনার স্যালারি সার্টিফিকেট নিতে হবে 23-24 অর্থ বছরের জন্য। দেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যদি কোনো ইনকাম থাকে, লেটস সে এফডিআর এর ইনকাম অথবা আপনার যে কোনো সঞ্চয়পত্র থাকে, তাহলে আপনার এই 23-24 ইনকাম ইয়ারের জন্য একটা সার্টিফিকেট নিতে হবে। আমি আপনাদেরকে একটু করে দেখাবো। আমাদের কিন্তু ই রিটার্ন ফাইলিং এর জন্য স্পেসিফিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করতে হয়। সো আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের সার্টিফিকেটটা নিতে হবে যেখানে আমাদের অ্যাকাউন্টের নাম, দেন হচ্ছে আমাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, কত টাকা আমার গ্রস ইনকাম এবং হচ্ছে ট্যাক্স কত টাকা ডিডাক্ট করা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক ভাবে রেকর্ড করা থাকবে। যাদের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম আছে তাদের অবশ্যই সেভিংস সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার ইজ আ মাস্ট, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। এক পাতা রিটার্ন ফাইলিং এর জন্যও লাগবে, এবং আপনি যদি রেগুলার রিটার্ন ফাইলও করেন আপনার সঞ্চয়পত্র যদি থেকে থাকে এটা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নিতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট যদি করেন সেক্ষেত্রে ব্রোকারেজ ফার্ম থেকে ট্যাক্স পারপাস একটা সার্টিফিকেট দেওয়া হয় 23-24 অর্থ বছরের জন্য, এটা আপনাকে কালেক্ট করতে হবে। এছাড়া অন্য কোনো খাতে হতে যদি আয় থাকে সেই খাতের আপনি ডকুমেন্টগুলি নিয়ে নেবেন। ডিউরিং দি পিরিয়ডে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে সেই ইনভেস্টমেন্টের ডকুমেন্ট নেবেন। লেটস সে যদি সঞ্চয়পত্র কিনেন কিংবা ডিপিএস আপনি কিনেন সেটা আপনার থাকবে। একইভাবে আপনার যদি কোনো ধরনের লাইফ ইন্স্যুরেন্স অথবা আপনার এফডিআর অথবা প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন, এটা হয়তো স্যালারি সার্টিফিকেটের পাশাপাশি আলাদা করে অনেক প্রতিষ্ঠানিক সার্টিফিকেট দিয়ে থাকে, সেই সার্টিফিকেটটা আপনি নিয়ে নিতে পারেন। এছাড়া আপনার অন্য যে ইনভেস্টমেন্ট যেগুলি আছে, হাউস প্রপার্টি, ল্যান্ড অথবা এনি আদার ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইনকাম ইয়ার 23-24 সেটা কালেক্ট করবেন। 2024-এর 30শে জুন তারিখে আপনার ব্যাংকগুলির যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স কনফার্মেশনের জন্য আপনি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন। তো 30 জুন 2024 তারিখের সমস্ত ব্যাংক এবং হচ্ছে লোন এবং লাইবিলিটির আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা নিয়ে নেবেন। যদি ব্যবসাতে আয় থাকে সেক্ষেত্রে আপনি অডিট রিপোর্ট অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনি সংগ্রহ করে নিতে পারেন। আপনি যদি অর্থ বছরের মধ্যে কোনো ধরনের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকেন কিংবা আপনার অন্য কোনো ট্যাক্স পেমেন্ট করেন সেক্ষেত্রে চালানগুলি সংগ্রহ করতে হবে। যাদের গাড়ি আছে, গাড়ির যে ট্যাক্স টোকেন সেখানে স্পেসিফিকলি দেখবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের একটা রিসিপ্ট থাকে, সেখান থেকে আপনার গাড়ির যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স
পেমেন্ট করেছেন এটার একটা ট্রানজেকশন নাম্বার আছে, এই ট্রানজেকশন নাম্বারটা আপনার অবশ্যই নিতে হবে। আর সর্বশেষ যেটা আপনার অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে লাস্ট ইয়ারের রিটার্ন সাবমিশনের অ্যাকনোলেজমেন্ট এবং ফুল রিটার্নটা নেবেন। সেখান থেকে হয়তো আমাদের দুটো ইনফরমেশন খুব লাগবে। একটা হচ্ছে লাস্ট অর্থ বছর মানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ আমার নেট অ্যাসেটের ভ্যালু কত ছিল সেটা আমাদের কিন্তু রেগুলারই রিটার্ন ফাইলিং এর জন্য লাগবে। সো যার যেটা যেটা অ্যাপ্লিকেবল উনি কিন্তু ওই ধরনের সমস্ত ডকুমেন্ট তাকে কালেক্ট করে নেবেন, কালেক্ট করে নিয়ে আপনার রিটার্নের ইউজার আইডি ক্রিয়েট করে আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই আপনার রিটার্নটা ফাইল করতে পারেন। সো আমরা এবার দেখি অনলাইনে আসলে কিভাবে রিটার্নটা ফাইল করব। যেটা আমরা বলছিলাম অনলাইনে রিটার্ন ফাইল করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, etax.nbr.gov.bd এই ওয়েবসাইটে আমাদেরকে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার সাথে সাথে আমরা কিন্তু এই ধরনের একটা ড্যাশবোর্ড পাবো যেখানে আসলে 6টা আলাদা অপশন আছে। ই টিন চাইলে আপনার যদি আগে থেকে টিন না থাকে আপনি ই টিনটা খুলে নিতে পারেন। দেন আপনার প্রিভিয়াস ইয়ারের রিটার্ন যে আপনি সাবমিট করছেন অনলাইনে সেটা ভেরিফাই করতে পারেন। আপনার যে কোনো ধরনের ট্যাক্স পেমেন্টের জন্য এই রিটার্ন লেজার আপনি এখানে দিতে পারেন। তো আমাদের আজকের আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ই রিটার্ন ফাইলিং। সো আমরা যেটা করব etax.nbr.gov.bd লগ ইন করে এখান থেকে ই রিটার্নে আমরা ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করলেই সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে যেখানে বলা হবে সাইন ইন অর রেজিস্ট্রেশন। আপনার যদি আগে থেকেই ই রিটার্নের ইউজার আইডি ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দেন ক্যাপচা টাইপ করে সাইন ইন করলে আপনার কিন্তু অটোমেটিক আপনি ই রিটার্নের যে উইন্ডো বা ইন্টারফেস সেটা আপনি পাবেন। আর যদি আপনার আগে থেকে ই রিটার্নের কোনো ইউজার আইডি না থেকে থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে একটু বলে রাখি যদি যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা যদি ফেস করি আমরা কিন্তু চাইলে ই রিটার্নের কল সেন্টার আছে, এই হেল্পলাইনে আমরা ফোন দিয়ে আমরা যে কোনো সহযোগিতা নিতে পারি। আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু খুবই প্রোঅ্যাক্টিভ এবং ওনারা কিন্তু খুব প্রম্পটলি রেসপন্স করেন এবং বেশ ইফেক্টিভ সলিউশন ওনারা দিয়ে থাকেন। একইভাবে ই রিটার্ন কিভাবে ফাইল করব সেটা কিন্তু ইউজার ম্যানুয়ালও আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং ই রিটার্ন রিলেটেড অনেকগুলি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা এখান থেকে দেখতে পারেন এবং কিভাবে আপনারা সার্টিফিকেট নেবেন সেই ম্যানুয়ালও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি যেটা বলছিলাম এই ই রিটার্ন ফাইলিং এটা কিন্তু একদম সেলফ গাইডেড এবং ওয়েল এক্সপ্লেইনড। আপনি চাইলেই জাস্ট এখানে ক্লিক করে করে ইনস্ট্রাকশনগুলি নিয়ে খুব স্বয়ংক্রিয়ভাবে খুব সহজে নিজের রিটার্নটা নিজে ফাইল করে ফেলতে পারবেন। সো আমরা যেটা বলছি যদি আগে থেকে আপনার ইউজার আইডি ক্রিয়েট করা না থাকে আপনি প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাকে টিনটা দিতে হবে। আপনার টিন দেওয়ার পরে আপনার যে এনআইডি রেজিস্টার্ড ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনি টাইপ করে ক্যাপচাটা দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে ওটিপি চলে আসবে। সো আপনি ওটিপিটা দিবেন, এটা অবশ্য 5 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে আপনাকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে যেখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সেই সাথে নাম্বার এবং সিম্বল থাকতে হবে। এখানে পাসওয়ার্ড কিভাবে সেট করবেন এটা কিন্তু গাইডলাইন অটোমেটিক স্ক্রিনে চলে আসবে। সো আপনি একবার পাসওয়ার্ড দিয়ে এটা আবার কনফার্ম করার সাথে সাথে আপনার কিন্তু ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। এইরকম একটা মেসেজ দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিটেড। দেন আপনি যেটা করতে পারবেন আপনার টিন এবং পাসওয়ার্ডটা দিয়ে এই যে মাত্র যে পাসওয়ার্ডটা আপনি সেট করলেন আপনার টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করলেই সাথে সাথে আমরা ই রিটার্নের যে ইন্টারফেস সেই ইন্টারফেসে আমরা চলে আসবো। সো আমরা যদি ই রিটার্নের ইন্টারফেসে আসি এখানে বেসিক্যালি দুটো ড্রপ ডাউন দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে সাবমিশন আর নিচে ড্রপ ডাউন নিচে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ট্যাক্স রেকর্ড। আমরা যদি সাবমিশনে ক্লিক করি আমরা দুটো অপশন দেখবো, একটা হচ্ছে রেগুলার ই রিটার্ন ফাইলিং আর একটা হচ্ছে সিঙ্গেল পেজ ই রিটার্ন ফাইলিং। তো এখানে একটু আগে আমি বলেছি সেকশন 167 এবং সেকশন 168 এ রিটার্নের সাথে কিন্তু আমাদের IT10B এবং IT10 এর ডাবল বি দিতে হবে কিনা এই ধরনের কিছু কিন্তু শর্ত আছে। ওই শর্তগুলি যদি আমরা ফুলফিল করি মানে আমাদের রিটার্নের সাথে যদি IT10B এবং IT10 এর ডাবল বি দিতে না হয় তাহলে আমরা সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবো। আর যদি আমাদের রিটার্নের সাথে আমাদের IT10B এবং IT10 এর ডাবল বি দিতে হয় তাহলে আমাদেরকে রেগুলার রিটার্ন ফাইল করতে হবে। এটা কিন্তু খুবই সেলফ এক্সপ্লানেটরি। আপনি যখনই সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক করবেন ওর সাথে সাথে আপনাকে কিন্তু বলে দিবে আপনার কি কি শর্ত পালন করতে হবে। আচ্ছা যাই হোক এর পরের অপশন যেটা আছে ট্যাক্স রেকর্ড। আমরা যদি ট্যাক্স রেকর্ডের ড্রপ ডাউনটা একটু ক্লিক করি সেখানে কয়েকটা অপশন আসবে। সবার আগে এখানে আরেকটা
এই ওয়েবসাইটের বিউটি বলি, আমরা অনেকেই কিন্তু আমাদের টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আমরা যদি ই রিটার্নের একটা ইউজার আইডি আমরা ক্রিয়েট করি, দেন আমরা এই ট্যাক্স রেকর্ড থেকে টিন সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের টিন সার্টিফিকেটটা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। সো আমাদের টিন যে কোনো সময় ই রিটার্নের ইউজার আইডি ক্রিয়েট করে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, তারপরের ফিচারটা এটা একদমই আরো বেটার একটা ফিচার্স আমি বলবো, সেটা হচ্ছে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন। তো আপনি অনলাইনে ই রিটার্ন ফাইল করলে যেমন সাথে সাথে আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেটটা নিয়ে নিতে পারেন, সেই সাথে আপনি যদি হার্ড কপি রিটার্নও সাবমিট করেন, আপনি কিন্তু অনলাইনে আপনার সার্টিফিকেটের জন্য একটা রিকোয়েস্ট আপনি এখানে রাখতে পারেন। সো আমরা অনলাইনে করি আর অফলাইনে রিটার্ন সাবমিট করি, আমরা কিন্তু এই এক্সপ্রেস সার্টিফিকেটের মাধ্যমে যে কোনো সময় আমাদের ই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। সো আমাদের ই সার্টিফিকেটটা অনলাইনে রিটার্ন সাবমিট করলে তো ইনস্ট্যান্ট আসবে, বাট আমরা যদি ফিজিক্যালি করি ওনারা এটা ভেরিফাই করে দেন আমাদেরকে এই এখানেই আবার আমাদের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। সো সার্টিফিকেট স্ট্যাটাসটা কোথায় আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাকনোলেজমেন্ট যেটা আমরা যেটা বলছি, অনলাইন রিটার্ন সাবমিট করলে আমরা ইনস্ট্যান্ট অ্যাকনোলেজমেন্টটা পাবো এখানে ক্লিক করে। দেন রিটার্নটা হচ্ছে আমাদের যে রিটার্নটা আমরা ড্রাফট করেছি বা এই বছরের যে রিটার্নটা, সেটা এই রিটার্নে ক্লিক করে আমরা দেখতে পারি। চালান হচ্ছে আমাদের যদি কোনো ট্যাক্স চালান অনলাইনে জমা দেওয়া থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। একইভাবে হিস্ট্রি থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের রিটার্ন, অ্যাকনোলেজমেন্ট, চালান এবং সার্টিফিকেটগুলি আমরা ডাউনলোড করতে পারবো। সো একটু আগে আমরা যেটা বলছি যে ই রিটার্নের একটা বড় ভালো দিক হচ্ছে আমাদের এখন অনেকেরই আমরা রিটার্ন সাবমিট করার পরে সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটার জন্য আমাদেরকে ফিজিক্যালি ট্যাক্স অফিসে যেতে হয়। তো আমরা কিন্তু হার্ড কপি রিটার্ন সাবমিট করেও কিন্তু এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারি। সেজন্য আমরা এক্সপ্রেস সার্টিফিকেট এখানে যখন ক্লিক করব, সাথে সাথে আমাদের একটা পপ আপ মেসেজ আসবে যে হ্যাভ ইউ সাবমিটেড ইউ রিটার্ন ইন সার্কেল অফিস, ইফ ইয়েস দেন ইউ ক্যান রিকোয়েস্ট ফর ট্যাক্স সার্টিফিকেট। আপনি যখন রিকোয়েস্টে ক্লিক করবেন, ও কিন্তু আপনাকে কিছু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে, আপনার ইনকাম, ওয়েলথ, মানে যে রিটার্নটা আপনি সাবমিট করেছেন ওই রিটার্নের আপনার ইনকাম, ওয়েলথ, ট্যাক্স এবং এই সমস্ত ইনফরমেশন গুলি আপনি ফিল আপ করে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট দিয়ে দিলে এনবিআর এটা ভেরিফাই করে অনলাইনে আপনার সার্টিফিকেটটা দিয়ে দিবে। সো এটা কিন্তু একটা আলাদা আমরা যেটা বলবো এই ই রিটার্নের একটা অ্যাডভান্টেজ বলবো। ফিজিক্যালি রিটার্ন সাবমিট করলে আমরা চাইলে অনলাইনে সার্টিফিকেটটা জেনারেট করতে পারবো। আরেকটা যেটা বললাম যে আমরা চাইলেই যে আমাদের হিস্ট্রি থেকে প্রিভিয়াস ইয়ারের রিটার্ন গুলি দেখতে পারি। সো অনলাইন আর্কাইভিং থেকে আপনি যদি প্রতি বছর অনলাইনে রিটার্ন সাবমিট করেন, যে কোনো মুহূর্তে এই রেকর্ড টাইপ থেকে আপনার রিটার্ন, অ্যাকনোলেজমেন্ট কিংবা যে কোনো কিছু আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি একটা কেসের মাধ্যমে দেখবো যে কিভাবে আমরা সিঙ্গেল পেজ রিটার্ন ফাইল করব। তো আমি একটু আগে বলেছি সিঙ্গেল পেজ রিটার্ন ফাইল করতে হলে আমাদের কিন্তু কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলি কি? প্রথম হচ্ছে অর্থ বছরের শেষ দিন, মানে 30 জুন, মানে আমাদের ইনকাম ইয়ার 23-24-এ আপনার ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনার নেট অ্যাসেটের ভ্যালু 50 লাখ টাকার কম হতে হবে। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হলে আপনি কিন্তু সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবেন না। আপনার যদি মোটর ভেহিকেল থাকে, মোটর ভেহিকেল বলতে এখানে কার বোঝানো হচ্ছে, মোটরসাইকেল না, আপনার যদি মোটর ভেহিকেল থাকে তাহলেও আপনি সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবেন না। আপনার যদি সিটি কর্পোরেশন এরিয়ায় কোনো প্রপার্টি থেকে থাকে আপনি সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবেন না। দেশের বাহিরে যদি আপনার কোনো অ্যাসেট থাকে আপনি সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবেন না। একইভাবে আপনি যদি একজন কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর হন, আপনি সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিট করতে পারবেন না। আচ্ছা, আমার এখানে একটু আজান হচ্ছে, আমি জাস্ট আজানের একটা ব্রেক নিয়ে আবার আসছি।
তো আমরা আবার একটু শুরু করছি। তো আমরা যেটা বললাম যে যদি এই কন্ডিশন একটা না, আমাদের কিন্তু এট এ টাইম সবগুলি কন্ডিশন ফুলফিল করতে হবে। সবগুলি কন্ডিশন যদি ফুলফিল করি তাহলে আমরা সিঙ্গেল ফেজ রিটার্নটা সাবমিট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমাদেরকে রেগুলারই রিটার্ন সাবমিট করতে হবে। তবে আপনি কন্ডিশন ফুলফিল করেন আর না করেন, যে কেউ চাইলে ভলেন্টিয়ারলি রেগুলার এই রিটার্নটা ফাইল করতে পারেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি রেগুলার আর সিঙ্গেল পেজ রিটার্নের মধ্যে আসলে ডিফারেন্স কি। সিঙ্গেল পেজ রিটার্নে খুব বেসিক একটা রিটার্ন, যেখানে 16টা ফিল্ড থাকবে, 16টা ফিল্ডে আমার ফুল রিটার্নটা হয়ে যাবে। আর রেগুলার এই রিটার্নে কিন্তু আমাদের ইনিশিয়াল প্রথমে ইনফরমেশন আসবে, তারপর আমাদের ইনকামের বিবরণী আসবে, ট্যাক্সের বিবরণী আসবে, IT10B এবং IT10 দ্যাট মিনস ফুল সেট অফ রিটার্ন, যেটা আমরা IT11/2023 বলছি। আচ্ছা, এবার আমি যদি একটু কেসটা দেখাই, এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কেস। লেটস সে মিস্টার শাকিল, ওনার টিম, উনি হচ্ছে MMC লিমিটেডে কর্মরত আছেন। 2023-24 ইনকাম ইয়ারে ওনার যে স্যালারি সার্টিফিকেট সেটার একটা সামারি, যেখানে দেখা যাচ্ছে মিস্টার শাকিলের 23-24 অর্থ বছরে গ্রস স্যালারি ছিল 5,34,000 এবং ওনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,56,000 এবং ওনার প্রতিষ্ঠান ওনার স্যালারির এগেনস্টে আপনার 4,000 টাকা ট্যাক্স কর্তন করেন, যেটা একদম চালানের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আমি এখানে বলে রাখছি, ই রিটার্ন ফাইল যদি আমরা করতে চাই আমাদেরকে কিন্তু এই যে ট্যাক্স ডিডাকশনের ফুল ডিটেইল আমাদের লাগবে, কারণ আমরা যখন TDS কিংবা হচ্ছে AIT ক্লেম করব তখন কিন্তু আমাদের চালান নাম্বার, কোন ব্যাংকের মাধ্যমে জমা হয়েছে, চালানের ডেট, ব্রাঞ্চের নাম, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের অনলাইনে ফিল আপ করতে হবে। সো অনলাইন রিটার্ন ফাইলিং এর একটা পূর্ব শর্ত হচ্ছে TDS রিলেটেড ডিটেইল ইনফরমেশন হাতে থাকা চাই। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখলাম যে এই মিস্টার শাকিলের অর্থ বছরে গ্রস ইনকাম 5,34,000, কিন্তু স্যালারি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,56,000। এর পাশাপাশি আমরা যেটা দেখলাম যে ওনার আরেকটা FDR এর ইন্টারেস্ট ইনকাম আছে 1,00,000 টাকা, এবং ব্যাংকে FDR এর 1,00,000 টাকা ইন্টারেস্টের এগেনস্টে 10,000 টাকা ট্যাক্স কর্তন করেছে। আর ওনার পূর্ববর্তী, আমরা যেটা বলেছি রিটার্ন ফাইল করতে হলে আমাকে অবশ্যই পূর্ববর্তী বছরের নেট ওয়েলথ কত সেটা লাগবে। আমরা যেটা দেখলাম যে ওনার পূর্ববর্তী বছরের ট্যাক্স রিটার্ন থেকে নেট ওয়েলথ ছিল 34,50,000 টাকা, এবং ওনার যে ওনার সাথে ইন্টারেকশন করে যেটা জানা গেল যে এই 23-24 অর্থ বছরে ওনার এনুয়াল এক্সপেন্স হচ্ছে 3,65,000। আমরা ওনার জন্য একটা রিটার্ন ফাইল করবো। আমরা যদি দেখি উনি কিন্তু সমস্ত কন্ডিশন ফুলফিল করেছে। ওনার ট্যাক্সেবল ইনকাম কত, ওনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,56,000 প্লাস হচ্ছে আপনার 1,00,000, 4,56,000। এখানে আমি আবার বলছি, এখানে কিন্তু গ্রস ইনকাম না, আমরা ট্যাক্সেবল ইনকাম বলবো। যদি ওনার স্যালারি ইনকাম 5,34,000, বাট এক্সামশন বাদ দিয়ে ওনার ট্যাক্সেবল ইনকাম কিন্তু 3,56,000। সো ওনার ট্যাক্সেবল স্যালারি 3,56,000 প্লাস হচ্ছে ওনার FDR এর ইন্টারেস্ট ইনকাম 1,00,000, তাহলে টোটাল ইনকাম কিন্তু ওনার 4,56,000 টাকা, যেটা ওনার ইনকামের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করেছে। একইভাবে ওনার কিন্তু নেট অ্যাসেটের ভ্যালু 50 লাখ টাকার কম, ওনার কোনো মোটর কার নাই, সিটি কর্পোরেশনে হাউস প্রপার্টি নেই, উনি গভর্নমেন্ট এমপ্লয়ি না, তাইলে উনি চাইলেই কি করতে পারেন, এক পাতার রিটার্ন ফাইল করতে পারেন। তবে একটু বলে রাখি, এক পাতার রিটার্ন ফাইল করতে হলে আমাদের 9টা ইনফরমেশন আগে থেকে একটু রেডি করে রাখতে হবে। কি ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম কি। এখানে আমরা যেটা বললাম যে একটু জাস্ট বলে রাখছি কি কি ইনফরমেশন আমাদের রাখতে হবে। এই 9টা ইনফরমেশন, একটা হচ্ছে সোর্স অফ ইনকাম, আপনার অর্থ বছরের শেষে নেট ওয়েলথ কত হবে, আপনার এই 23-24 অর্থ বছরের ট্যাক্সেবল ইনকাম কত, আপনার এই বছরের গ্রস ট্যাক্স কত, আপনার কোনো রিবেট পাবেন কিনা, দেন হচ্ছে আপনার রিবেট বাদ দিয়ে নেট ট্যাক্স কত হবে, আপনার কোনো ট্যাক্স কাটা আছে কিনা কিংবা AIT পেমেন্ট করেছেন কিনা, দেন হচ্ছে আপনি রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স জমা দিচ্ছেন, এবং সবশেষে অর্থ বছরের আপনার এনুয়াল এক্সপেন্স কত। সো এক পাতার রিটার্ন ফাইল করতে হলে কিন্তু আমাদেরকে এই 9টা ইনফরমেশন আগে থেকে আমাদেরকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। সো আমি এখানে যদি দেখি যে ওনারা প্রথম যেটা সোর্স অফ ইনকাম, এখানে ওনার দুটো সোর্স অফ ইনকাম, একটা হচ্ছে স্যালারি এবং আরেকটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখানে একটু বলে রাখি, স্যালারি এটা কিন্তু রেগুলার সোর্স অফ ইনকাম, আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইন্টারেস্ট ইনকাম যেটা, এটা কিন্তু ওনার 163 দ্বারা মিনিমাম ট্যাক্সের ইনকাম। এই 1,00,000 টাকা এটা যেহেতু 163 মিনিমাম ট্যাক্সের ইনকাম, এটা ট্যাক্সটা আমাদের টু ফোল্ডে বের করতে হবে। প্রথমে দেখতে হবে 1,00,000 টাকার উপর রেগুলার ট্যাক্স কত, এবং 1,00,000 টাকার উপর অ্যাডসোর্স কত টাকা ট্যাক্স কাটা আছে। এই দুটোর মধ্যে যেটা হায়ার হবে সেটাই কিন্তু ইন্টারেস্টের জন্য ট্যাক্স হবে। সো ওনার সোর্স অফ ইনকামে আমরা জাস্ট লিখবো স্যালারি এবং ইনকাম, যেটা আমরা গ্রস ইনকাম যদি দেখি তাহলে ওনার গ্রস ইনকাম হচ্ছে 6,36,000, বাট ট্যাক্সেবল ইনকাম এর থেকে কম হবে, যেটা আমরা একটু আগে বলছিলাম।
এরপরে আমরা যেটা আসি ওনার নেট অ্যাসেটের ভ্যালু। নেট অ্যাসেট কিন্তু আমাদের এক পাতার রিটার্নে আমাদেরকে নিজেরাই দিয়ে দিতে হবে, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আসবে না। সো আমরা যেটা জানি যে নেট অ্যাসেট আমরা কিভাবে বের করবো, আমাদের পূর্ববর্তী বছরের নেট অ্যাসেট প্লাস গ্রস ইনকাম ডিউরিং দি পিরিয়ড মাইনাস অ্যানুয়াল এক্সপেন্স, এই ক্যালকুলেশনটা করলে আমরা অর্থ বছরের শেষে ওনার গ্রস ইনকামটা পাবো। আমরা যেটা দেখলাম যে পূর্ববর্তী বছরের শুরুতে মানে ওনার 1 জুলাই 2023 সালে নেট অ্যাসেটের ভ্যালু ছিল 34,50,000। এই বছরের ওনার গ্রস ইনকাম হচ্ছে 6,34,000, এবং উনি ফ্যামিলি এক্সপেন্স বা টোটাল অ্যানুয়াল এক্সপেন্স হিসেবে যদি 3,65,000 ক্লেম করেন, ওনার জন্য কিন্তু এই অর্থ বছরের শেষে নেট অ্যাসেটের ভ্যালু হবে 30 জুন 2024 সালে নেট অ্যাসেটের ভ্যালু হবে 37,19,000। তো আমরা কিন্তু এক পাতার রিটার্নে এই 30 জুন 2024 ওনার নেট অ্যাসেট কত এটা কিন্তু দিতে হবে। ইকুয়েশন আমরা সবাই জানি। তারপরে যদি আসি আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম, এখানে কিন্তু দুটো আলাদা জিনিস, গ্রস ইনকাম লাগবে আমাদের আসলে নেট অ্যাসেট বের করার জন্য, আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমাদের ট্যাক্স কম্পিটিশনের জন্য। ওনার গ্রস ইনকাম যদিও 6,34,000, বাট ওনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4,56,000 টাকা। তারপরে আমরা যদি আসি গ্রস ট্যাক্স, আমি এখানে একটু বলে রাখি এনবিআর গত কয়েক বছর ধরে যে অনলাইন রিটার্ন ফাইলিং এর যে প্ল্যাটফর্মটা করেছে, সেখানে কিন্তু অনেক ধরনের ইমপ্রুভমেন্ট ওনারা অলরেডি করেছে। বাট যেটা আমি দেখলাম যে মিনিমাম ট্যাক্সের কোনো ইনকাম যদি আপনি রিপোর্ট করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স কম্পিটিশনটা ঠিকঠাক ভাবে অনলাইনে পাওয়া যাবে না। আপনাকে কিন্তু মিনিমাম ট্যাক্সের যে কোনো যদি ইনকামের খাত থাকে সেটার ট্যাক্সটা আপনাকে রিক্যালকুলেট করতে হবে। তবে রেগুলার সোর্স অফ ইনকাম যাদের আছে তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ইনকামটা দিয়ে দিলে আপনাকে সিস্টেম ট্যাক্স বলে দিবে। আর যেখানেই মিনিমাম ট্যাক্স আছে সেখানে কিন্তু আপনাকে আবার রিক্যালকুলেট, অনলাইনে যে ট্যাক্সটা দিবে সেটাকে আপনার রিক্যালকুলেট করে দেখতে হবে যে আপনার ট্যাক্সটা ঠিক মতো আসছে কি। তো আমাদের এখানে যেটা আছে, আমাদের এখানে আমরা যেটা দেখলাম ওনার স্যালারি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,56,000। এটা যেহেতু ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করেছে, ওনার জন্য রেগুলার ট্যাক্স হবে 5,000 টাকা, যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশনে আছেন। আর ওনার যেটা আমরা বলছি যে ওনার সঞ্চয়পত্রের ইনকাম 1,00,000 টাকা, এটার জন্য কিন্তু ওনার রেগুলার ট্যাক্স আসবে 1,00,000 টাকার আপনার কত 5% রেটে আসবে, অথবা অ্যাডসোর্সে যেটা কাটা আছে ওনার এফডিআর এর ইন্টারেস্ট ইনকামের এগেনস্টে অ্যাডসোর্সে যে 10,000 টাকা কাটা আছে সেটাই কিন্তু ওনার ইন্টারেস্ট ইনকামের জন্য মিনিমাম ট্যাক্স। তাহলে ওনার গ্রস ট্যাক্সটা আসবে স্যালারির জন্য 5,000 আর ইন্টারেস্ট ইনকামের জন্য 10,000। তাহলে ওনার গ্রস ট্যাক্স হচ্ছে 15,000। কামিং টু রিবেট, ওনার যেহেতু দুটোই মিনিমাম ট্যাক্স, স্যালারিরও মিনিমাম ট্যাক্স হয়েছে এবং ইন্টারেস্টটা তো অলরেডি মিনিমাম ট্যাক্স, উনি কিন্তু কোনো ধরনের রিবেট পাবেন না। তারপরে আমরা যদি একটু আসি ওনার নেট ট্যাক্স পেয়েবল, ওনার গ্রস ট্যাক্স যেহেতু 15,000, রিবেট নাই, ওনার জন্য নেট ট্যাক্স পেয়েবল 15,000। তো এবার যদি আমরা আসি ট্যাক্স ডিডাকশন, আমরা অলরেডি যেটা আমাদের কেসে দেখেছি স্যালারির এগেনস্টে 4,000 টাকা ট্যাক্স ডিডাক্ট করা আছে, এবং ওনার এফডিআর এর এগেনস্টে 10,000 টাকা ট্যাক্স ডিডাক্ট করা আছে। তার মানে ওনার অলরেডি 14,000 টাকা ট্যাক্স পেমেন্ট করা আছে। তাহলে উনি রিটার্নের সাথে কত টাকা পেমেন্ট করবেন? ওনার রিটার্নের সাথে উনি 1,000 টাকা পেমেন্ট করবেন। সো সিঙ্গেল পেজ রিটার্নে কিন্তু যে পোর্টালটা আছে সেখানে ডিরেক্টলি অনলাইনে রিটার্ন পেমেন্ট করা যায় না, আপনাকে আগে থেকে এই যে রিটার্নের সাথে যে টাকাটা জমা দিতে হবে, এটা আপনি মানে অনলাইনেও আপনি ডিজিটালি সোনালী ব্যাংক কিংবা এ চালান, অথবা আপনি হার্ড কপিতে মানে আপনি চালান ক্রিয়েট করে আগে এই 1,000 টাকাটা আপনাকে জমা দিয়ে দিতে হবে। দেন আপনি যখন রিটার্নটা ফাইল করবেন, আপনার ক্লেম টিডিএস এর সময় আপনার এই 14,000 এবং 1,000 একবারে আপনি ক্লেম করে দেবেন। আরেকটি ইনফরমেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স, যেটা ওনার ক্ষেত্রে 3,65,000। সো ওনার এই 9টা ইনফরমেশন যদি ওনার কাছে রেডি থাকে, উনি কিন্তু চাইলে 5 মিনিটের মধ্যে ওনার অনলাইনে রিটার্নটা ফাইল করে উনি দিয়ে দিতে পারবেন, এবং রিটার্ন ফাইল করে উনি সার্টিফিকেট নিতে পারবেন। সো আমরা একটু এবার অনলাইন ইন্টারফেসে আসি। সো আমরা সিঙ্গেল পেজ রিটার্ন ফাইল করার জন্য আমরা যেটা করব, সিঙ্গেল পেজে আমরা ক্লিক করব, করলে সাথে সাথেই আমাদেরকে কিন্তু এই কন্ডিশনগুলি দিচ্ছে যে এক পাতার রিটার্নের পূরণের শর্তাবলী। সো এই শর্তাবলী সবগুলি যদি আমরা ফিল আপ করি, দেন আমাদেরকে বলবে আমাদের আয়ের প্রধান উৎস স্থান কোথায়। তো আমাদের যিনি করদাতা মিস্টার শাকিল, উনি যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনে আছেন, আমরা এখানে সিলেক্ট করে দিব, কারণ এই আপনার উৎসের প্রধান স্থানের উপর ভিত্তি করে আপনার মিনিমাম ট্যাক্স, যে লোকালিটির যে মিনিমাম ট্যাক্স সেটা কিন্তু নির্ধারিত হবে। তো যাই হোক, আমরা ইনিশিয়ালি ইনফরমেশন গুলি টিক মার্ক দিয়ে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, আমাদের এই আইটি 11 গ 2023
এই ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে 1 থেকে 7 নম্বরের ইনফরমেশন গুলি রিটার্নে অলরেডি চলে আসবে। এখানে আমাদের কোথাও হাত দেওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র আবাসিক মর্যাদা, নিবাসী না অনাবাসী, এটা আমরা টিকমার্ক চিহ্নিত করে দিতে পারি। তো আমরা ধরে নিচ্ছি আমাদের করদাতা উনি নিবাসী, 1 থেকে 7, এখানে কোথাও আমাদের কোনো ধরনের ইনপুট দেওয়ার প্রয়োজন নাই। আমরা শুরু করব 8 থেকে। 8 এটা আমাদের নিজেদেরকে টাইপ করতে হবে আয়ের উৎস। সো আমাদের যে শাকিল সাহেব, ওনার আয়ের উৎস স্যালারি অ্যান্ড ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা লিখলাম। মোট পরিসম্পদ এটা একটু আগে আমরা বের করে নিয়েছি, ওনার মোট পরিসম্পদে 30 জুন 2024 37,19,000। দেন ওনার মোট আয়, এটা ট্যাক্সেবল ইনকাম 4,56,000, যেখানে 3,56,000 ছিল স্যালারি আর 1 লাখ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। এটা দিলে স্বয়ংক্রিয়ভাবে কর আরোপযোগ্য কর 5,000 টাকা এটা আসবে। সো এইটা আমি ঠিক লিমিটেশন কিনা আমি সেটা বলবো না, স্বয়ংক্রিয়ভাবে এক পাতার রিটার্নের জন্য যখনই ট্যাক্স ফ্রি ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ টাকা এক্সিড করবে, তখন কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে 5,000 টাকা ট্যাক্স লাইবিলিটি দেখাবে। এটা যদি আপনি এখানে দেন যে 3,24,000, তাহলে কিন্তু আরোপযোগ্য কর স্বয়ংক্রিয়ভাবে 0 দেখাবে। তো যেটা আমি বলছিলাম, যাদের আসলে রেগুলার সোর্স অফ ইনকাম, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো ধরনের রিক্যালকুলেশন করার প্রয়োজন নাই। ওনারা ট্যাক্সেবল ইনকাম দিবেন, আরোপযোগ্য কর আসবে। আপনার যেহেতু এটা মিনিমাম ট্যাক্স, আপনি আর রেয়াত পাবেন না, আপনি প্রদেয় করটা ওই যে টাকা, সেই টাকাটা দিয়ে আপনার ট্যাক্স পেমেন্টটা আপডেট করে দিয়ে রিটার্নটা সাবমিট করতে পারবেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যেখানে মিনিমাম সোর্স 163 দ্বারা মিনিমাম ট্যাক্সের ইনকাম আছে, সেখানে কিন্তু অ্যাড সোর্সে যে ট্যাক্সটা কাটা থাকে সেটাই আপনার জন্য ট্যাক্স লাইবিলিটি। আমাদের এখানে 4,56,000-এর এগেনস্টে আরোপযোগ্য কর কিন্তু 5,000 না, এটা আমাদেরকে কি করতে হবে? এডিট করতে হবে। আমরা এটা দিব কত? 15,000 টাকা। সো ওনার কোনো রেয়াত নাই, প্রদেয় কর হবে ওনার 15,000 টাকা। দেন আমাদের যে ট্যাক্স রিডাকশনটা আছে, এটা আপডেট করার জন্য, এটা কিন্তু এখান থেকে আমরা ডিরেক্টলি এখানে 14,000 লিখে দিতে পারবো না, 4,000 প্লাস 10,000 এটা ডিরেক্টলি লিখে দেওয়া যাবে না। এটা আমাদেরকে এনবিআর এর যে ই লেজার আছে, ই লেজার থেকে আমাদেরকে আপডেট করতে হবে। এটা আপডেট করার জন্য আমরা এডিট কিংবা ক্লেইমে ক্লিক করব। এটা ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে এনভিআর এর যে ই রিটার্ন লেজার আছে সেই উইন্ডোতে আমাদেরকে নিয়ে আসবে। যদি এখানে একটু আমরা দেখি ই রিটার্ন লেজার, এই যে এখান থেকে আমরা কি কি করতে পারবো, 3টা কাজ করতে পারবো। আমাদের যে টিডিএস আছে, টিডিএস আমরা আপডেট করতে পারবো। 2 হচ্ছে আমাদের যে এআইটি গুলি পেমেন্ট করা আছে, সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো। 3 হচ্ছে আমরা রিটার্নের সাথে যে রিমেইনিং ট্যাক্সটা জমা দিচ্ছি, সেটাও আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তো আমি যদি একটু এক এক করে এখানে একটু বর্ণনা করি খুব কুইকলি। প্রথমে ক্লেম সোর্স ট্যাক্স, প্রথম যে অপশন সেটা হচ্ছে আইবাস স্যালারি। এটা বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িদের, যাদের আইবাস থেকে হচ্ছে স্যালারি ট্যাক্স কাটা হয়, ওনারা স্যালারি এগেনস্টে যে টাকাটা কাটা আছে সেটা এখানে অ্যামাউন্টটা দিয়ে ওনারা সার্চ দিলে অটোমেটিক সিস্টেমে চলে আসবে, ওনাদেরকে কিন্তু কোনো ধরনের চালান আলাদা করে ইনপুট করতে হবে না। বাট যে সমস্ত প্রতিষ্ঠানের মানে হচ্ছে ইটিডিএস নাই কিংবা আইবাস থেকে ওনাদের ট্যাক্স ডিডাকশন হয় না, ওনাদেরকে কিন্তু স্যালারির এগেনস্টে যে ট্যাক্সটা কাটা হয় কিংবা অন্য কোনো যে ট্যাক্সের ডিডাকশন, সেটা কিন্তু ওনাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। সো আমাদের যে করদাতা, উনি যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, ওনার কিন্তু স্যালারি থেকে যে 4,000 টাকা ট্যাক্স ডিডাক্ট করেছে, সেটা আমরা এই যে আদার্সে ক্লিক করে সেখান থেকে আমরা আপডেট করে দিব। সো আমরা যখন আদার্সে ক্লিক করব, তখন আমাদেরকে পারপাস অফ পেমেন্ট নামে একটা অপশন দিবে। এখানে আমরা ক্লিক করলে এই ড্রপ ডাউনে আমাদেরকে কোন ধারায় এটা কাটা হচ্ছে সেটা অপশনগুলি দিবে। সো ওনার যেহেতু স্যালারির এগেনস্টে কাটা হয়েছে, সো আমরা এখানে এই যে এই টিডিএস এর কোন ধারায় টিডিএস মানে আমার ট্যাক্সটা ডিডাক্ট করা হয়েছে, স্যালারি আন্ডার সেকশন 86, এটা ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন, যেটা আমরা বলছি যে ডিটেইল ইনফরমেশন আমাদের নিতে হবে, আমাদের চালান নাম্বার, ওনার হচ্ছে ওই চালানে টোটাল কত টাকা ট্যাক্স জমা দেওয়া ছিল, দেন ওই চালানের কোনো স্পেসিফিক রেফারেন্স থাকলে রেফারেন্স নাম্বার, ব্যাংকের নাম এটা অবশ্যই চালানে দেওয়া থাকবে, দেন হচ্ছে প্রতিষ্ঠানের নাম, মানে উনি যে প্রতিষ্ঠানে কর্মরত বা যারা আসলে ডিডাক্টিং অথরিটি বা ডিপোজিটিং অথরিটি, ওই প্রতিষ্ঠানের নাম, এই চালানটা কবে পেমেন্ট হয়, ওই পেমেন্টের ডেট, এবং ওই স্পেসিফিক চালানে উনার যে অ্যামাউন্টটা সেটা এখানে রিপোর্ট করবো। এখানে আমি একটু বলে রাখছি, এটা আমি হয়তো একটা চালান দিয়ে দেখাচ্ছি, বাট কার্যত বা প্র্যাকটিক্যালি যেটা দেখা যাবে যে একজন এমপ্লয়ির 12 মাসের স্যালারির জন্য 12টা চালান দিয়ে এটা কাটা হবে। সো আপনাকে কিন্তু টিডিএস আপডেট করতে হলে যদি আপনার 12টা চালান দিয়ে আপনার ট্যাক্সটা ডিডাক্ট করা হয়, তাহলে আপনার প্রতি 12টা চালানের ইনফরমেশন এখানে
আপনাকে ইনপুট দিতে হবে। সো আমি হয়তো কেজে খুব ইজি করার জন্য একটা দেখাচ্ছি, বাট প্র্যাকটিক্যালি হয়তো দেখা যাবে যে একাধিক চালান দিয়ে এই স্যালারি ট্যাক্স টাকাটা, সো প্রত্যেকটা চালানের ইনফরমেশন ইনপুট দিয়ে যখনই আপনি সেভ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার এইরকম একটা লিস্ট চলে আসবে। সো আপনি যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে আপনি ডিলিট বাটনে ক্লিক করে কিন্তু আপনি ওই চালানটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনি অ্যাড করে রাখতে পারেন। সো আমাদের এখানে দুটো ছিল, একটা হচ্ছে ওনার স্যালারি টিডিএস ছিল, আর একটা যেটা ছিল ওনার ব্যাংকের ইন্টারেস্ট ছিল। সো ব্যাংকের ইন্টারেস্টের জন্য উনি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টারেস্ট অফ প্রফিটে উনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে সাথে সাথে যে আমাদের ড্যাশবোর্ডটা আসবে সেখান থেকে কোন ব্যাংকের এফডিআর বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সেটার ইনফরমেশন আমাদের দিতে হবে। তো আমাদের এখানে যেটা ছিল যে ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট নাম্বার আমাদের দিতে হবে, এখানে কত টাকা টিডিএস কাটা হয়েছে সেটা, দেন হচ্ছে এই কোন ব্রাঞ্চে এফডিআরটা ছিল এবং এই ইন্টারেস্টের এগেনস্টে কত টাকা টিডিএস কাটা হয়েছে সেটা কিন্তু আমাদের এখানে আপডেট করে দিতে হবে। দিয়ে আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে সাথে সাথে আমাদের এই টিডিএসটা আসবে। সো এটা হয়তো একজন মানে ছোট করদাতা যাদের খুব বেশি ইনকাম নেই, একটা এফডিআর, ওনাদের জন্য জিনিসটা কিন্তু খুবই ইজি। বাট যে করদাতাদের একের অধিক এফডিআর থাকবে বা অনেকগুলি এফডিআর থাকবে, ওনাদেরকে কিন্তু প্রত্যেকটা এফডিআর আলাদা 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 করে ইনপুট দিতে হবে। সো এই বিষয়ে হয়তো আমরা আশাবাদী যে কামিং ডেজ গুলিতে এনবিআর এটা স্বয়ংক্রিয়ভাবে সবগুলি ব্যাংকে ইটিডিএস এর আওতায় নিয়ে আসবে। আমরা হয়তো আমাদের টিম দিলে সাথে সাথে আমাদের সমস্ত ইনফরমেশন চলে আসবে। তবে এখানে বলে রাখি আমাদের করদাতাদেরও এখানে অনেক জায়গায় সীমাবদ্ধতা আছে, অনেক করদাতাই কিন্তু আমরা কিন্তু এফডিআর করার সময় টিনটা দেই না। সো আমি যদি যে কোনো সঞ্চয়পত্র কিংবা এফডিআর করার সময় যদি টিন না দেই, আমার কিন্তু রিটার্ন ফাইলিং করার সময় স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম কিন্তু আমাদের এই এফডিআর এবং টিডিএস গুলি লোকেট করতে পারবে না। সো আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের করদাতাদেরও সচেতন হতে হবে। সেই ক্ষেত্রে এনবিআর কে যেটা করতে হবে আমার মনে হয় এনবিআর এটা সক্রিয় করতে হবে। ম্যানুয়ালি এটা ইনপুট করা যাদের অনেক এফডিআর আছে তাদের জন্য আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, সো আমাদের এই কেসে উনার হয়তো আর কিছু নেই। সো উনার দুটো টিডিএস উনি দিয়ে দিলেন। উনার দেওয়ার পরে উনার যেটা আছে যে এখানে হলো 14,000, আমরা যেটা জানি যে উনার ট্যাক্স দিতে হবে 15,000, তার মানে উনার আরো 1,000 টাকা রিটার্নের সাথে দিতে হবে। সো এটার জন্য উনাকে আগে থেকে কি করতে হবে, চালান পেমেন্ট করতে হবে। এটা কিন্তু সিঙ্গেল পেজ রিটার্নের জন্য ডিরেক্টলি ইন্টারফেস থেকে অনলাইন পেমেন্ট করা যায় না, আপনাকে সেপারেটলি চালানটা পেমেন্ট করে দিয়ে এই ইন্টারফেসে এসে রেগুলার ট্যাক্স আন্ডার সেকশন 173 আপডেট করতে হবে। সো যেটা আমরা জানি যে অনলাইনে আপনি চাইলে খুব সহজেই আপনার টিন নাম্বার দিয়ে আপনি আপনার ট্যাক্সটা পেমেন্ট করতে পারেন। এখানে আমি দুটো সহজ উপায় দেখাচ্ছি। একটা হচ্ছে সোনালী ব্যাংকের এনবিআর যে পোর্টালটা আছে সোনালী পেমেন্ট গেটওয়ে, এটার মাধ্যমে আপনি আপনার অনলাইনে খুব সহজে টিন নাম্বারটা জাস্ট দিবেন। এখানে আপনার খুব দুটো ইনফরমেশন লাগবে। সো এই যে আমাদের করদাতা মিস্টার শাকিল, উনি জাস্ট সোনালী ব্যাংকের এই পোর্টালে ওনার টিমটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে সমস্ত ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে আসবে। ওনাকে সিলেক্ট করে দিতে হবে পেমেন্ট টাইপ কি, এটা হবে ট্যাক্স উইথ রিটার্ন। ওনার অ্যাসেসমেন্ট ইয়ারটা ওনাকে সিলেক্ট করে দিতে হবে, কত টাকা উনি দিবেন, মোবাইল নাম্বার দিয়ে এরপর নেক্সট নেক্সট ক্লিক করে উনি কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং থেকে করতে পারেন, অথবা উনি আমাদের যে আইবাস ফাইন্যান্সের এই চালান থেকে উনি এই রিটার্নের সাথে যে 1,000 টাকা আছে এটা উনি পেমেন্ট করে দিতে পারেন। সো আমাদের যেটা দেখলাম মিস্টার শাকিলের 1,000 টাকা ছিল, উনি এটা অনলাইনে পেমেন্ট করেছেন। পেমেন্ট করে এই রেগুলার ট্যাক্স আন্ডার সেকশন 173 এখান থেকে উনি আপডেট করে দিবেন চালান, কবে উনি চালান প্রিপেয়ার করেছেন, উনি কিভাবে দিয়েছেন, কোন ব্যাংকের থ্রুতে দিয়েছেন, এবং ওনার ট্যাক্সের জোন এবং সার্কেলটা ওনাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করি, একটা প্র্যাকটিক্যাল আমি চ্যালেঞ্জ পেয়েছি, সেটা হচ্ছে সোনালী ব্যাংক দিয়ে যদি আপনি এই চালানটা করেন, ওইখানে টিন দিলে স্বয়ংক্রিয়ভাবে সার্কেল এবং জোন এটা নিয়ে নেয়। তো অনেকের দেখা যায় যে উনি রিটার্নটা টিনটা উনি খুলেছেন চিটাগাং, বাট উনি এখন ওনার সার্ভিসের জন্যই হোক বা অন্য কারণেই হোক উনি এখন ঢাকায় চলে আসছেন। সো উনি হয়তো টিনের সার্কেলটা উনি চেঞ্জ করেননি। উনি যদি এই যার টিন হচ্ছে চিটাগাং, উনি থাকেন ঢাকায়, ঢাকায় উনি রিটার্ন সাবমিট করেন, উনি যদি সোনালী ব্যাংকের থ্রুতে উনার ট্যাক্স পেমেন্ট করেন, ওই স্বয়ংক্রিয়ভাবে
ওরা কিন্তু ওই চিটাঙ্গে ওনার হচ্ছে ট্যাক্সটা সাবমিট করে নিবে। তো সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনারা সোনালী ব্যাংকের থ্রুতে রিটার্নটা সাবমিট না করে আপনারা এই চালান থ্রুতে করবেন, কারণ এই চালানের থ্রুতে আপনারা সাবমিট করলে আপনি আপনার সার্কেল এবং জোন আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন, যেটা সোনালী ব্যাংকে করলে ডিরেক্টলি এই অপশনটা নাই। তবে আমি এটাও বলবো যে এনবিআর যেহেতু সম্মানিত স্যার আছেন, মেম্বার স্যার, ওনাকে বলবো একটু সোনালী ব্যাংক যদি এই কাজটা একটু করে, এখানে যদি একটা এডিট অপশন রাখি ট্যাক্স জোন এবং ট্যাক্স সার্কেলে, তাহলে কিন্তু করদাতাদের জন্য ট্যাক্স পেমেন্টটা সোনালী ব্যাংকের থ্রুতে আরো ইজিয়ার হবে। এটা এখন স্বয়ংক্রিয়ভাবে আসছে। তো যাই হোক, আমরা এই 1,000 টাকা ইনফরমেশন যখন রেগুলার ট্যাক্স পেমেন্ট এটা ইনপুট দিয়ে সেভ দিব, সেভ দিলেই সাথে সাথে আমাদের এটাও এইভাবে জমা হয়ে যাবে। সো এটা যদি এখানে কোনো ভুল থাকে আমরা এটাকে ডিলিট করে দিয়ে আবার আমরা এটা এডিট করতে পারি বা অ্যাড করতে পারি। একাধিক যদি চালান থাকে সেক্ষেত্রে আমরা একাধিক চালানগুলি দিয়ে দিব। সো আমরা এই যে আমাদের টিডিএস, দুটো টিডিএস ছিল, দুটো টিডিএস আমরা ক্লেম করলাম এবং রিটার্নের সাথে 1,000 টাকাও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা যেটা দেখবো, আমাদের ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা ট্র্যাক করবো। আমরা যদি দেখি আমাদের এই যে করদাতা মিস্টার শাকিল, ওনার সোর্স ট্যাক্স কাটা ছিল 14,000, ওনার রেগুলার ট্যাক্স ফাইলিং ছিল হচ্ছে 1,000 টাকা, তাহলে ওনার তো ট্যাক্স পেমেন্ট হচ্ছে 15,000 টাকা। উনি জাস্ট যেটা করবেন, এই সমস্ত ট্যাক্স পেমেন্ট হয়ে গেলে অরিজিনাল ই রিটার্নে উনি আবার ফেরত যাবেন। ই রিটার্নে ফেরত যেতে হলে ওনাকে গো টু ই রিটার্নে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখানে যেহেতু আমি আসলে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, এখানে আমাদের লাইভ কিছু এক্সপেরিয়েন্স, সেটা হয়তো দেখানো যায় না। অনেকবারই দেখবেন আপনি রিটার্ন ফাইল করার সময় সিস্টেম এরর আসবে। সেটা দেখে ভয়ের কোনো কারণ নাই কিংবা শঙ্কার কোনো কারণ নাই। সিস্টেম এরর আসলেও কিপ ট্রাইং, আপনারা আবার রিসাবমিট দিতে থাকবেন, দেখবেন যে আপনাকে নিয়ে আসছে। সো অনেক সময় আপনার সিস্টেম এরর আসবে, বাট ডিসহার্টেন হওয়ার কিছু নাই। আমরা ক্লিক করবো, কন্টিনিউ করতে থাকবো, করলে আমাদেরকে আমাদের অরিজিনাল যে রিটার্ন আছে অরিজিনাল রিটার্নে আমাদেরকে নিয়ে আসবে। আমি যদি একটু দেখাই, আমাদের ওইটা এডিট করার পরে আমরা এখন যেটা দেখলাম যে ওই আমরা টিডিএস এবং রিটার্নটা আমরা এডিট করার পরে আমাদের আগের প্রিভিয়াস ইনফরমেশন গুলি আবার চলে গেছে। তো এটা আসলে আমরা যেহেতু সেভ দেইনি, 8 থেকে 13 নম্বর ইনফরমেশন এটা সেভ না দিয়ে আমরা এডিটে গিয়েছিলাম, টিডিএস এডিট করেছি, এই জন্য হচ্ছে আমাদের পূর্ববর্তী ইনফরমেশনটি ইরেজ হয়ে গেছে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে রিটার্ন ফাইলিং এর জন্য, সিঙ্গেল পেজ রিটার্ন ফাইলিং এর জন্য আগে আমরা সিরিয়াল নাম্বার 14টা আপডেট করব। এইটা আপডেট করে বাকি ইনফরমেশন গুলি আমরা দিয়ে দিয়ে একবারে আমরা সেভ দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, 8 থেকে 13 নম্বর আগে টাইপ করে নিচে আমাদের কিন্তু রিটার্নের নিচে সেভ অপশন আছে, সেভ অ্যাজ এ ড্রাফট। 8 থেকে 13 দিয়ে আমরা সেভ অ্যাজ ড্রাফট দিতে পারি, দিয়ে আমরা 14 নম্বরটা আপডেট করতে পারি, অথবা আগে 14 নম্বর দিয়ে বাকি সমস্ত ইনফরমেশন গুলি আবার ফিল আপ করে দেন আমরা হচ্ছে কি করব, এই যে আমাদের সেভ অ্যাজ ড্রাফট আমরা দিব। দিয়ে ওইখানে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট দেওয়ার সাথে সাথে আপনি একটা রিটার্নের ওভারভিউ আপনি পাবেন। এই ওভারভিউ এবার যদি আপনি সাবমিট রিটার্ন অনলাইন আপনি ক্লিক করেন, ওইখানে কিন্তু সিস্টেম থেকে আবার আপনাকে ওয়ার্নিং দিবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আমি বলবো যে সমস্ত ইনফরমেশন সেভ করার পরে আপনি আবার রিচেক করে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এইরকম একটা মেসেজ দিবে যে কনগ্রাচুলেশনস, ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এবং আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি দেখবেন যে এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনি ইনস্ট্যান্টলি অ্যাকনলেজমেন্টটা পেয়ে যাবেন। অ্যাকনলেজমেন্টের নিচে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ডেস্কটপ কিংবা কম্পিউটারে সেভ করে নিতে পারেন এবং আপনি প্রিন্ট দিয়েও নিতে পারেন। সো একবার রিটার্নে ফাইল করে কিন্তু আসলে যদি সমস্ত ইনফরমেশন থাকে, যে মাত্র 5 মিনিটের ব্যাপার, সমস্ত ডকুমেন্ট থেকে আপনি ওই 9টা ইনফরমেশন আগে থেকেই ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে আপনার ট্যাক্স পেমেন্টটা আপডেট করে সবকিছু চেক করে আপনি অনলাইন রিটার্ন সাবমিট করে সাথে সাথে আপনি অ্যাকনলেজমেন্টটা নিতে পারেন। সো আমরা যেটা জানি, অ্যাকনলেজমেন্টের পাশাপাশি আমরা চাইলে একটা ট্যাক্স সার্টিফিকেটও নিতে পারি। ট্যাক্স সার্টিফিকেট নিতে হলে আমাদের যেটা করতে হবে, এক্সপ্রেস সার্টিফিকেট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে একটা সার্টিফিকেট চলে আসবে, যেটা চাইলে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এই স্বয়ংক্রিয় যে সার্টিফিকেট, সেখানে আসলে টোটাল ইনকাম, নেটওয়ার্ক, পেইড ট্যাক্স এটা থাকে না। আপনি চাইলে এগুলি সহকারেও আপনার সার্টিফিকেট নিতে পারেন কিংবা এগুলি ছাড়াও সার্টিফিকেট নিতে পারেন।
আমরা যদি এগুলি সহ নিই, দেন আমরা সব প্রত্যেকটা অপশানে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার ইনকাম, নেট ওয়েলথ এবং পেইড ট্যাক্সটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি ক্ষেত্র বিশেষ ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নিয়ে আপনি এটা প্রিজার্ভ করে নিতে পারেন। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি সিঙ্গেল পেজ রিটার্ন ফাইলিং। আমার মনে হয় রেগুলার পেজ রিটার্ন ফাইলিং এর সিস্টেম মানে কিছু জিনিস, বেসিক জিনিস একই, যেমন ট্যাক্স পেমেন্টের বিষয়, তারপরে আমাদের সার্টিফিকেট নেয়ার বিষয়, অ্যাকনোলেজমেন্ট নেয়ার বিষয় একই, বাট রিটার্নের যে পার্টিকুলার অফ ইনকাম, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি সেটা কিন্তু আলাদাভাবে দিতে হবে। আমি আর বেশি সময় নিব না, আর 4 থেকে 5 মিনিট সময় নিব। রেগুলার রিটার্নটা আমরা কিভাবে ফাইল করব সেটা খুব কুইকলি আমি একটু দেখিয়ে দিব। সো রেগুলার রিটার্ন ফাইল করতে হলে আমাদেরকে কিন্তু অনেকগুলি ইনফরমেশন দিতে হবে। সো আমরা আবার রেগুলার রিটার্ন ফাইল করতে হলে একই ইন্টারফেসে বা ড্যাশবোর্ডে গিয়ে রেগুলার রিটার্নে ফাইল করব। রেগুলার রিটার্নে ফাইল করলে এখানে স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেসমেন্ট ইয়ারটা চলে আসবে। আপনি মেক শিওর করবেন যে আপনার অর্থ বছর এবং অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আছে কিনা। দেন আপনার এই অর্থ বছরে কোনো ট্যাক্সেবল ইনকাম থাকলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। আপনার কোনো এক্সামটেড ইনকাম যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এই যে যেমন আমাদের অনেক মেম্বার আছেন যারা দেশের বাইরে কাজ করেন বা অনেকের রেমিটেন্স ইনকাম আছে, আপনাদের যাদের রেমিটেন্স ইনকাম আছে তারা অবশ্যই ফুললি এক্সামটেড ইনকামের এখানে ইয়েস দিবেন। আপনি যদি ফুললি এক্সামটেড ইনকামের এখানে ইয়েস না দেখেন, আপনি কিন্তু এই রেগুলার রিটার্ন ফাইলিং এ আপনার এক্সামটেড ইনকামটা রিপোর্ট করতে পারবেন না। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমার এক্সামটেড ইনকাম আছে কিনা এটা চিহ্নিত করে এখানে ঠিকঠাক মতো ক্লিক করে দেন। দেন আপনার এই যে আমরা যেটা বললাম হেড অফ ইনকাম, আপনার এই 23-24 অর্থ বছরে কোন কোন হেড থেকে আপনার ইনকাম আছে এটা আপনাকে নিজে গিয়ে ঠিক করে নিতে হবে। অ্যাকর্ডিংলি আপনার যেই যে হেডে ইনকাম আছে সেই হেডগুলি আপনি চিহ্নিত করতে হবে। যদি আপনার এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম থাকে তাহলে আপনি এইসব জায়গায় ক্লিক করে দিবেন। তো আপনার যেখানেই ইনকাম আছে সেই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এডিশনাল কিছু ইনফরমেশন আসবে, সেটা হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম। এটা সিঙ্গেল পেজ রিটার্নের মতোই, আপনি ঢাকা, চিটাগাং যে সিটি কর্পোরেশনে আছেন সেটা আপনি চিহ্নিত করে দিবেন। আপনি যদি রিবেট ক্লেম করতে চান তাহলে অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি রিবেট ক্লেম করতে না চান তাহলে নোতে ক্লিক করবেন। আর একইভাবে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন আপনাকে অবশ্যই ইয়েস এখানে ক্লিক করতে হবে। আমরা যেটা জানি শেয়ার হোল্ডার ডিরেক্টরদেরকে রিটার্নের পাশাপাশি IT10B অবশ্যই জমা দিতে হবে। আর একইভাবে ওনার IT10B জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে কিনা এটার জন্য আরো কিছু ইনফরমেশন ওনাকে ফিল আপ করতে হবে। অর্থ বছরের শেষে ওনার গ্রস ওয়েলথ 50 লাখের বেশি কিনা, গাড়ি আছে কিনা, অফশোর প্রপার্টি আছে কিনা, সিটি কর্পোরেশনে হাউস প্রপার্টি আছে কিনা, থাকলে দিবেন, না থাকলে উনি দিবেন না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আমাদের মূল রিটার্নের যে ইন্টারফেস সেটা আসবে। এখান থেকে আমরা যেহেতু সবগুলি হেডে ইনকাম ওনার রিপোর্ট করেছি, টিকমার্ক দিয়েছি, ওনার দেখেন কি কি অপশন আসছে: ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার। আপনি যদি এই যে একটু আগে আমি এখানে দেখিয়েছি, আপনি যদি এখানে রেন্টে কিংবা এমপ্লয়মেন্টে টিকমার্ক না দেন, আপনার কিন্তু রিটার্ন ফাইলিং এর এই যে ইনকামের ড্রপ ডাউন সেখানে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট না দিলে এখানে কিন্তু এমপ্লয়মেন্টের ড্রপ ডাউন আসবে না। সো আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনার কোন কোন খাত থেকে আয় আছে, ওই খাত অনুযায়ী আপনাকে কিন্তু আয়ের খাতগুলি সিলেক্ট করে নিতে হবে। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা অলরেডি দেখিয়েছি কিভাবে করতে হবে, এটা আর আমাদের মনে হয় বলার প্রয়োজন নাই। তো আপনি প্রথমেই আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের এই যে পার্টিকুলার গুলি আছে, আপনি প্রাইভেট পাবলিক কোথায় কর্মরত আছেন, এমপ্লয়ারের নাম, আপনার ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এবং এখানে কিছু জিনিস নাই। লেটস সে আপনার প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট, সেটা কিন্তু অ্যাড মোরে গিয়ে ক্লিক করে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট আপনি অ্যাড করে দিবেন, বা আদার্স যদি কোনো স্যালারি বেনিফিট থাকে সেটা আপনি অ্যাড মোরে গিয়ে অ্যাড করে দিবেন। একইভাবে যদি আপনার ফুল টাইম কার ফ্যাসিলিটি থাকে সেটা আপনি এখানে ক্লিক করে দিবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলেই কিন্তু আপনার একটা এমপ্লয়মেন্ট চলে আসবে। আপনি চাইলে এটা সেভ হয়ে যাওয়ার পরে এমপ্লয়মেন্ট সামারিতে গিয়ে আপনার কি কি পার্টিকুলার অ্যাড হয়েছে সেটা আপনি আবার দেখতে পারবেন। দেন কামিং টু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেটার জন্য আপনাকে ইনকাম, এই যে ইনকামের আন্ডার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করতে হবে, করে আপনার যেই খাতের আয় সেটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, এক পাতার রিটার্নে যদিও আমি বলেছি যে মিনিমাম ট্যাক্সের ইনকামের জন্য ট্যাক্সটা ঠিকঠাক মতো ক্যালকুলেট করতে পারে না, বাট আমি যেটা দেখলাম যে রেগুলার রিটার্ন ফাইলিং এর জন্য
এইটা ট্যাক্সটা কিন্তু ঠিকঠাক মতো ভাবে ক্যালকুলেট করে। সো আপনি যখনই ইন্টারেস্ট ইনকাম দিবেন এই রেগুলার রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ওরা কিন্তু ক্যালকুলেট করে দেখবে যে আপনার রেগুলার ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স কত, দুটোর মধ্যে যেটা হায়ার সেটাই কিন্তু নিবে। সো একইভাবে এগুলি জাস্ট হচ্ছে খুব সিম্পল জিনিস, স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে খুব ইজিলি সেলফ এক্সপ্লানেটরি আপনারা রিটার্নগুলি ফাইল করতে পারবেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটা আমি বলেছি যে আপনাকে অবশ্যই আপনার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার লাগবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনি যখন এখান থেকে অবশ্য নয়, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার যে ডিটেইলগুলি আছে সমস্ত ইনফরমেশন আপনি দিবেন। টিডিএস ক্লেম করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার থেকে আপনার টিডিএসটা ক্লেম করতে হবে, বাট যখন আপনার ইনকামের পার্টিকুলার দিবেন সেটা আপনি চাইলে টাইপ করে দিতে পারবেন। আচ্ছা, দেন যেটা আছে আমি অন্যগুলি আর না যাই, ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে আসি। রেন্টের এখানে দুটো খাত দেখা যাচ্ছে, একটা হচ্ছে হাউস প্রপার্টি আর একটা হচ্ছে আদার প্রপার্টি। একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ এখানে একটু বলে রাখি। আমরা যেটা জানি যে এগ্রিকালচার ল্যান্ড, যাদের অনেকেরই এগ্রিকালচার ল্যান্ড আদি দাগ বর্গা আছে, তাই না? আদি দাগ বর্গা বা এগ্রিকালচার ল্যান্ডের যে লিজ হয় সেখানে যে ইনকামটা, ওই ইনকাম এখন কিন্তু ইনকাম ফ্রম এগ্রিকালচার আন্ডারে রিপোর্ট করা যাচ্ছে না অনলাইন রিটার্ন, সেটা আমাদেরকে ইনকাম ফ্রম রেন্টের আন্ডারে গিয়ে আদার প্রপার্টিতে রিপোর্ট করতে হবে। আমি আবার বলছি, হাউস প্রপার্টির যে ইনকাম, রেন্টাল ইনকাম, সেটা আমরা এখান থেকেই করবো। হাউস প্রপার্টি ছাড়া অন্য যে কোনো প্রপার্টির যদি ইনকাম থাকে, লেটস সে সেটা ল্যান্ডের রেন্টাল ইনকাম, সেটাও কিন্তু আমরা এই ইনকাম ফ্রম রেন্টের আন্ডারে আদার প্রপার্টির মধ্যে আমরা দিয়ে দিব। তো এটাও একদম সেলফ এক্সপ্লানেটরি। আপনার যদি একাধিক প্রপার্টি থাকে, লেটস আপনার দুটো বাড়ি আছে, প্রথমে আপনি একটা বাড়ির সমস্ত ইনফরমেশন এখানে দিবেন, দিয়ে আপনি অ্যাড অ্যানাদার প্রপার্টি, সেকেন্ড বাড়ির জন্য একটাকে অ্যাড করে আবার দিবেন অ্যাড অ্যানাদার প্রপার্টি, দেন এখানে লিখবেন প্রপার্টি 1, প্রপার্টি 2, এরপরে আপনি রেন্ট সামারি দিয়ে ক্লিক করে আপনার কত বাড়ির ইনকাম আসছে এটা সামারি ফর্মে আপনি দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি একটু বলি, যেখানে রেন্ট সামারিটা আসবে ইনকাম ফ্রম এগ্রিকালচার, এখানে কিন্তু ইনকাম ফ্রম এগ্রিকালচারের ক্ষেত্রে যাদের ডিরেক্টলি কাল্টিভেশন, ইনকাম ফ্রম ফার্মিং বা এইসব খাতের ইনকাম আছে, ওনারা এই ড্রপ ডাউন থেকে ক্লিক করে দিয়ে ওনাদের পার্টিকুলার গুলি দিয়ে ওনারা রিটার্নটা ফাইল করে দিতে পারবে। সো আমি আর এই জায়গাগুলি আর খুব একটা না যাই, আমরা যেহেতু স্লাইড শেয়ার করে দিব, আপনারা আমার মনে হয় নিজে একটু দেখে নিতে পারবেন। আমাদের একটু সময় সংকীর্ণতা আছে, আমরা ইনকামের পরে একটু দেখাই। আর এই যে এক্সামটেড ইনকামের ক্ষেত্রে যেমন আমি বলেছি, তো আমাদের রেগুলার 7টা হেডের ইনকামের পরে কারো যদি এক্সামটেড ইনকাম থাকে তাহলে উনি এক্সামটেড ইনকামে ক্লিক করবেন। রেমিটেন্স ইনকাম থাকলে উনি রেমিটেন্স ইনকামে ক্লিক করে উনার রেমিটেন্স রিলেটেড ইনফরমেশন দিবেন, কত টাকা রেমিটেন্স আসছে, কোন কান্ট্রিতে এই রেমিটেন্সটা জেনারেট হয়েছে, এই সমস্ত ইনফরমেশন উনি সিলেক্ট করে দিবেন। ওকে, এবার আমরা একটু আসি ওনার রিলেট। সো ইনকামের সমস্ত পার্টিকুলার 7টা হেড এবং এক্সামটেড ইনকাম দেওয়ার পরে আপনার যদি ডিউরিং দ্য পিরিয়ড রিলেট থাকে, আই মিন আপনার যদি সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি অ্যাপ্রুভ সঞ্চয়পত্রে ক্লিক করে সেখানকার যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন। একইভাবে আপনার এই যে আমি জাস্ট এখানে ড্রপ ডাউন দেখাচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে এখানে রিকোয়ার্ড ইনফরমেশন গুলি আপনার দিতে হবে। সো ই রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে আমরা যেহেতু কোনো ধরনের অ্যাটাচমেন্ট দিতে পারছি না, আমাদের যেটা করতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলি 23-24 অর্থ বছরের যত ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টের ডকুমেন্টগুলি আমাদেরকে সবার আগে হাতে নিতে হবে, নিয়ে এখান থেকে দেখে দেখে যে ফিল্ড, যেমন আপনার যদি ডিপিএস থাকে তাহলে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপিএস এ আপনি এই অর্থ বছর কত টাকা জমা দিয়েছেন। মিস্টার শাকিল ডিপিএস এ 1,35,000 টাকা জমা দিয়েছে, মানে 1,35,000 জমা দিলে এখানে স্বয়ংক্রিয়ভাবে 1,20,000 টাকা আসবে। তো আপনাকে কিন্তু এই সমস্ত ইনফরমেশন, সমস্ত ডকুমেন্ট হাতে নিয়ে দেখে দেখে সবকিছু আপনাকে ফিল আপ করে দিতে হবে। আপনি যখনই আপনার ইনভেস্টমেন্টের যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন, স্বয়ংক্রিয়ভাবে ও বলবে যে আপনার টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কত এবং ইনভেস্টমেন্ট রিবেট কত। দেন কামিং টু এক্সপেন্ডিচার, এটা আপনাকে দেখে ঠিকঠাক মতো ভাবে ফিল আপ করতে হবে ওই অর্থ বছরে আপনার যে এক্সপেন্সেস গুলি ছিল, এবং আপনি প্রয়োজন মতো এখানে কমেন্ট অ্যাড করতে পারেন। আপনার যদি অটোমোবাইল থাকে অবশ্যই সেটার জন্য রেশনাল ড্রাইভার, ফুয়েল কস্ট এগুলি আপনার দিয়ে দেওয়া উচিত। এবং দেশের বাহিরে যদি কোনো ভ্রমণ করেন বা আদার্স কোনো ধরনের আপনার এক্সপেন্সেস থাকে সেটা দিয়ে আপনি এখানে রিমার্ক দিয়ে দিবেন, তাহলে বোঝা যায় যে আপনার এক্সপেন্সের আসলে ফ্লোটা কেন হলো।
এটা খুব স্বাভাবিক যে আমাদের ইনকাম এক্সপেন্সের একটা জেনারেল ট্রেন্ড থাকে, কোনো কারণে যদি ট্রেন্ড ব্রেক করে সেটা একটা অডিট সিলেকশনের কারণ হতে পারে। তো যদি কোনো ধরনের আমাদের রেগুলার ফ্লো থেকে ডিফারেন্ট কোনো কিছু আসে সেটা আমরা রিপোর্ট করে অবশ্যই সেটার আমরা রিমার্ক দিয়ে দিব, এবং ডিউরিং দ্য পিরিয়ডে ওনার যে টিডিএসটা কাটা আছে সেটা কিন্তু উনি ওনার ট্যাক্স চার্জের এখানে উনি রিপোর্ট করে দিবেন। আচ্ছা, সো এক্সপেন্ডিচার দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। মজার বিষয় হচ্ছে আপনি যদি আহ, গত কয়েক বছর ধরে রিটার্ন ফাইল করে থাকেন, গত বছর যদি আপনি অনলাইনে রিটার্ন ফাইল করে থাকেন, আপনি অটো ফিল এই অপশনে যখন ক্লিক করবেন আপনার প্রিভিয়াস ইয়ারের যে অ্যাসেটটা আছে ওই অ্যাসেটে অটোমেটিক আপনার এখানে সিস্টেমে দেখাবে। সো ক্ষেত্র বিশেষ যেখানে যে আপডেটটা আছে, আপনার লেটসে প্রিভিয়াস ইয়ারে এফডিআর ছিল 12 লাখ টাকা, এই অর্থ বছরে এফডিআর হয়েছে 14 লাখ টাকা, 12 লাখ আসবে। সো এই 12 লাখের পরে যদি এডিশনাল 2 লাখ আসে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে 12 লাখ এনক্যাশ করে ফেলেছেন, ওটা আবার আপনি ডিলিট করে দিতে পারেন। সো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি যারা একাধিক বছর ধরে অনলাইনে রিটার্ন ফিল আপ করবে, ওনাদের সমস্ত অ্যাসেট বারবার টাইপ না করে অটো ফিল অপশনের মাধ্যমে ওনারা নিয়ে নিতে পারেন। আর প্রথমবার রিটার্ন ফাইল করলে সমস্ত ইনফরমেশন আপনাকে আলাদা আলাদা ভাবে দিতে হবে। আমি আর এখানে ডিটেল যাচ্ছি না। সো আপনার বিজনেস ক্যাপিটাল, আদার দেন বিজনেস ক্যাপিটাল, ক্যাপিটাল ইন পার্টনারশিপ ফার্ম, নন এগ্রিকালচারাল প্রপার্টি যা আছে। সো নন এগ্রিকালচার প্রপার্টি আপনার ল্যান্ড, নন এগ্রিকালচার ল্যান্ড, আপনার ফ্ল্যাট প্লট যা কিছু আছে সেটা আপনি এখানে দিবেন। আবার অনেকে আমরা রিয়েল এস্টেটে নিজেরাই হচ্ছে কনস্ট্রাক্ট করি, তাহলে আমাদের বা অনেকেই হচ্ছে ফ্ল্যাট বুকিং দেই, সেটা কিন্তু আমরা অ্যাডভান্স মেইড উপর নন এগ্রিকালচার প্রপার্টিতে এখানে দিতে পারি যে বছরের শুরুতে আমার এই রিয়েল এস্টেটের ফ্ল্যাটের বুকিং কত ছিল, এই বছর শেষে আমার কত হয়েছে। সো আমরা কিন্তু ওইটা আলাদা আলাদা করেও এখানে রিপোর্ট করতে পারি। একইভাবে এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে এখানে এগুলি আমাদের রিপোর্ট করতে হবে। তো একটা বিষয় এখানে আমি একটু বলি, যেমন সঞ্চয়পত্রটা এটা আমাদেরকে একবার ইনকামের সময় একবার ইনপুট করতে হয়, আবার কিন্তু আমি যখন অ্যাসেটটা রিপোর্ট করছি আমাকে আবার কিন্তু সেম জিনিস আমাদেরকে আবার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার পুরো জিনিস আমাদেরকে রিপোর্ট করতে হয়। তো আমার মনে হয় এনবিআর এর এই জায়গাটা একটু দেখানো উচিত। ইনকামে যদি আমি সঞ্চয়পত্র দেখাই সেটা স্বয়ংক্রিয়ভাবে এখানে একটা ড্রপ ডাউন চলে আসা উচিত। যদি উনার থাকে অর্থ বছরের শেষে উনি ওইখান থেকে টিক করে দিবেন, আর যদি না থাকেন উনি ওইটা ডিলিট করে দিতে পারেন। যাই হোক, এনবিআর হয়তো কামিং ডেজে আরো অনেকগুলো ফিচার্স অ্যাড করবে, এইসব জায়গায় আরো অনেক কাজ করার সুযোগ আছে, বাট যতখানি আছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, মোটর কারের বিষয়টা একটু বলি, এগুলি কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। এখন এই আমাদের এনবিআর এর রিটার্ন ফাইলিং এ দু তিনটা জিনিস এনবিআর কিন্তু ডিরেক্টলি ট্র্যাক করে। একটা যেটা আমি বললাম যে সঞ্চয়পত্র, হ্যাঁ, এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডিরেক্টলি লোকেট করা যায়। আর একটা বিষয় হচ্ছে আপনার মোটর কার। সো মোটর কারের বিআরটি ডেটাগুলি যেহেতু লাইভ থাকে, সো যে কোনো সময় কিন্তু আপনার টিম দিয়ে সার্চ করলে আপনার নামে কয়টা গাড়ি আছে, এই গাড়ির এআইটি কত, সবকিছু কিন্তু আপডেট আসে। তো যাদের মোটর কার আছে খুব কেয়ারফুললি দেখে শুনে আপনাদের এটা অবশ্যই রিপোর্ট করবেন। আর মোটর কারের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে আমাদের এআইটি পেমেন্ট করা থাকলে ওই যে আপনার কারের ট্যাক্স টোকেনের ট্রানজেকশন নাম্বারটা আপডেট যখন দিয়ে আপনি সার্চ করবেন সাথে সাথে আপনার গাড়ির এআইটি চলে আসবে। আবার আইটি 10 দিতে এসে আপনাকে সেম জিনিস রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির সিসি কত, এটার দাম কত, এটা আবার আপনাকে এখানে দিতে হবে। গোল্ড, ডায়মন্ড এন্ড জেম সেটা যদি আপনার ইনহেরিটেন্ট হয় তাহলে হয়তো আপনি ভ্যালু জানবেন না, ভ্যালু 0 বা 1 হতে পারে। আর যদি আপনি নিজে কিনে থাকেন রিসিট অনুযায়ী আপনার গোল্ডের যে প্রাইসটা সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেন ফার্নিচার ইকুইপমেন্টের দাম। দেন কামিং টু লাস্ট পার্ট, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। তো আপনার এখানে যেটা ব্যাংকের ক্যাশ ডিপোজিট আছে, আপনার 30 জুন 2024 যে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স আপনাকে এখানে রিপোর্ট করতে হবে। এখানে ব্যাংকের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, 30 জুন 2024 তারিখে কত টাকা ব্যালেন্স আছে সবগুলি একাধিক হলে অ্যাড দিয়ে গিয়ে সবগুলির যে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট সেটা এখানে লিখে দিতে হবে। একইভাবে 30 জুন 2024 তারিখে আপনার হাতে যে ক্যাশ ব্যালেন্স থাকে সেটা আপনি এখানে রিপোর্ট করবেন। আমরা জানি যে আসলে ক্যাশ কিংবা এক্সপেন্স এটা কিন্তু আসলে ব্যালেন্সিং ফিগার। এটা আমাদের আসলে কি হয়, আমাদের ডিউরিং দ্য পিরিয়ডের ইনকাম প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাসেট, এটা থেকে যদি আমরা এক্সপেন্সেস বাদ দেই তাহলে কিন্তু আমরা আসলে আমাদের অল্টারনেটিভ যে অ্যামাউন্টটা ক্যাশটা সেটা আমরা আসলে পেয়ে যাই। যাই হোক, তো আমাদের ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে সেটা আমরা এখানে রিপোর্ট করে দিব।
আর আদার সিগনিফিক্যান্ট ভ্যালু যদি কিছু থাকে সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আসি লাইবিলিটিস। আপনার যদি 30 জুন 2024 তারিখে কোনো ব্যাংকের লোন থাকে অথবা এনি আনসিকিউর্ড লোন থাকে, সেটা আপনি অবশ্যই আপনার লোনের এখানে রিপোর্ট করে দেবেন। এগুলি খুব সেলফ এক্সপ্লানেটরি, কি কি ইনফরমেশন আছে। সাধারণত অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস এবং ব্যালেন্স, 30 জুনের যে ব্যালেন্স সেটা আপনাকে দিতে হবে। দেন এই সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে এই যে আদার আউটফ্লো, যেটা এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এটা আমরা এক্সপেন্স যখন ফিল আপ করবো এটা অটোমেটিক ভাবে আসবে। আর ডিউরিং দ্য পিরিয়ড আপনি যদি কোনো গিফট পেমেন্ট করে থাকেন তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যে এটা যেহেতু আপনার ডিউরিং দি পিরিয়ডের আউটফ্লো। এটা আমরা যদি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমরা রিপোর্ট না করে থাকি তাহলে আমরা আমাদের এনি আদার গিফট অথবা ডোনেশন পেমেন্ট এখানে এসে আলাদা করে অ্যাড করে দিব। সোর্স অফ ফান্ড এটা অটোমেটিক আসবে, আমরা যখন আমাদের ইনকামের সমস্ত সোর্স দিয়ে দিব, এখানে আমাদের কিছু করার নাই, সেটা আসবে। তবে এই যে আদার রিসিপ্ট, যেটা সেটা হচ্ছে যেটা এক্সামটেড গিফট আছে, সেটা যদি এক্সামটেড ইনকামে আমরা না দেখাই তাহলে সেটা আমরা হয়তো আদার রিসিপ্টে দেখাতে পারি। তবে আমার মতে যেহেতু এবার ফাইন্যান্স অ্যাক্টে যে কোনো গিফটকে আদার ইনকাম হিসেবে ট্রিট করা হয়েছে এবং 6 শিডিউল দিয়ে এটাকে আবার এক্সামটেডও করা হয়েছে, এটা আমরা আদার রিসিপ্ট বা আদার গিফট রিসিপ্টকে আমরা এখানে না দেখিয়ে এক্সামটেড গিফট হলে এক্সামটেড ইনকামে দেখাবো। আর যদি লেটস সে এটা আমি ভাই বোনের কাছ থেকে গিফট পাই, সেটা আমরা আদার ইনকামের মধ্যে অবশ্যই দেখাবো। সো এই সমস্ত ইনফরমেশন ফিল আপ করার পরে এই রেগুলার রিটার্নে আমাদের দিতে হবে নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার। এটা অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের রিটার্ন থেকে দেখে আমাদের এখানে ফাইল করতে হবে। এটা ফাইল করে দিলে এখানে একটা সামারি আসবে। সো এই যে আমরা যেটা জানি যে আমাদের এই ডিফারেন্সটা হবে জিরো। ডিফারেন্স জিরো কি আমাদের আসলে, যেটা আমি এখানে যদি একটা লাইভ এক্সাম্পল দেখাই তাহলে হয়তো একটু আপনাদের জন্য ইজি হবে। আমি অলমোস্ট ডান, আমার আর 1-2 মিনিট লাগবে। আমি জাস্ট একটা যদি লাইভ এক্সাম্পল দেখাই 1-2 মিনিটে তাহলে ইজি হবে। এটা আসলে একটা রেগুলার ইনকামের একটা কেস। ওনার ইনকাম ফ্রম স্যালারি আছে, ইনকাম ফ্রম রেন্ট আছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার আছে, ওনার ক্যাপিটাল গেইন আছে, শেয়ার মার্কেটের ক্যাপিটাল গেইন আছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। ডিউরিং দ্য ইয়ার উনি ডিপিএস এ ইনভেস্টমেন্ট করেছেন, গাড়ি কিনেছেন, ল্যান্ড কিনেছেন। ওনার রিটার্নে আগে থেকে ওনার এক্সিস্টিং ল্যান্ড ছিল, গোল্ড ছিল। ওনার 30 জুন 2024 তারিখে ওনার ব্যাংকের এই ব্যালেন্স গুলি ছিল। সো এই সমস্ত ইনফরমেশন যখন থাকবেন, উনি কিন্তু এই যে ই রিটার্নটা, এই যে ওনার যেই যেই খাতে ইনকাম আছে উনি সবগুলি এখানে ক্লিক করে দিবেন। ওনার স্যালারি ইনকাম, রেন্টের ইনকাম, এগ্রিকালচার ইনকাম, ক্যাপিটাল গেইন আছে, ওনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, উনি ক্লিক করলো করে দেন ওনার এডিশনাল ইনফরমেশন গুলি দিলে কিন্তু এখন কিন্তু আর দেখেন উনি যেহেতু অল্প কয়েকটা দিয়েছে, 5টা সোর্স দিয়েছে, ওনার কিন্তু 5টাই আসছে, সব আসেনি। তো উনি প্রথমে ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা উনি ক্লিক করলো, দেন এমপ্লয়মেন্টের সামারি আসবে, দেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট দিলেন। এরপরে হচ্ছে আপনার, আমি জাস্ট কুইকলি যাচ্ছি, যেটা দেখানোর জন্য আসছি আমি, সেখানে একটু দেখাই। তো ওনার যা যা আছে উনি সবই উনি দিলেন। এরপরে ওনার রিবেটের জন্য উনি ওনার ইনফরমেশন গুলি দিলেন। রিবেট দেওয়ার পরে উনি যেটা করলেন, ওনার অ্যানুয়াল লাইফস্টাইল এক্সপেন্স দিলেন 33,62,000। এরপরে ওনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস যা যা আছে উনি সবগুলি উনি রিপোর্ট করলেন। উনি অ্যাসেট রিপোর্ট করার পরে আমাদেরকে এখন যেটা বলছে, এই যে আমরা এরকম একটা সামারি পাবো। এই সামারিতে যেটা দেখাচ্ছে ওনার এই অর্থ বছরের শেষে গ্রস ওয়েলথ হচ্ছে 5,98,00,000। এবং ওনার যেহেতু লাইবিলিটি নাই, এটাই ওনার নেট ওয়েলথ। প্রিভিয়াস ইয়ারে উনি রিটার্ন দেখে নেট ওয়েলথ দিয়েছেন 3,62,00,000। সো ডিউরিং দি পিরিয়ডে ওনার চেঞ্জ ইন অ্যাসেট। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখছি ডিফারেন্স হচ্ছে জিরো। ডিফারেন্স জিরো মানে আমরা যেটা বুঝতেছি যে ওনার ইনফ্লো এবং আউটফ্লো ঠিক আছে। কোনো কারণে যদি কারো যদি ইনফ্লো এবং আউটফ্লো ঠিক নাও থাকে, এই রিটার্ন কিন্তু এই রিটার্নটা সাবমিট করে নিবে। ও জাস্ট একটা ওয়ার্নিং দিবে, ইউ হ্যাভ শর্টেজ অফ ফান্ড অর ইউ হ্যাভ অ্যাক্সেস অফ ফান্ড দিয়ে, ও একটা ওয়ার্নিং দিয়ে ও কিন্তু রিটার্নটা সাবমিট করে নিবে। সো যেটা আমি বলবো যে এই ই রিটার্ন ফাইলিং এর আরেকটা লিমিটেশন হচ্ছে, এখানে আসলে ফান্ড ফ্লো স্টেটমেন্টটা আলাদা করে দেয়া নাই। এটা একটা অক্সিলিয়ারি বা এডিশনাল
ফিল্ড হিসাবে এনবিআর রাখতে পারতো, যেখানে ডিউরিং দ্য পিরিয়ডে ওনার ফান্ডে ইনফ্লো কিভাবে হচ্ছে, আউটফ্লো কিভাবে হচ্ছে, ওইটা যদি থাকতো তাহলে কিন্তু ওনার কোনো ধরনের শর্টেজ আসলে উনি রিকনসাইল করে অটোমেটিক ভাবে রিটার্নটা ফাইল করতে পারতেন। বাট এটা না থাকার কারণে, কোনো ধরনের ফান্ড ফ্লো স্টেটমেন্ট না থাকার কারণে যদি ডিফারেন্সও আসে, এটা কিন্তু ই রিটার্নটা স্বয়ংক্রিয়ভাবে আসলে নিয়ে নিচ্ছে। যাই হোক, তো আমরা তো জানি যে অবশ্যই এটা মিলে যাবে, মিলে না গেলেও একটা মেসেজ দিবে, মেসেজের পরে বেসিক্যালি যেটা দেখাবে যে আমাদের ফাইনাল ট্যাক্স কত আসছে। সো আমাদের এই যে গিভেন ইনফরমেশন, এখানে ওনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনার 2,61,00,000, এক্সামটেড ইনকাম হচ্ছে 8,43,000। দেন ওইখান থেকে উনার আমরা যেটা দেখতেছি এক্সামটেড ইনকামের ব্রেকডাউন, এখানে কম্পিটিশন কিন্তু সিস্টেম অটোমেটিক করেছে এবং আমি এটা ভ্যালিডেট করে দেখেছি, ক্যালকুলেশন অলমোস্ট ঠিক আছে, শুধু একটা জায়গায় আমি ছোট্ট একটু ডিফারেন্স পেয়েছি, বাকি সবই ঠিক ছিল। এই যে দেখেন, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে আপনার রিটার্নের কিন্তু কম্পিটিশন চলে আসবে। চলে আসার পরে আপনাকে এখানে বলবে যে রিসেট ক্যালকুলেশন, আপনি চাইলে আপনার এই পুরো ট্যাক্সের কম্পিটিশনটা নিজে নিজে করতে পারেন, করে যদি মনে করেন আপনার কম্পিটিশন ডিফারেন্ট হয়, তাহলে আপনি কিন্তু কি করতে পারেন, আপনি এই যে আপনার ইনকামটা আবার রিসেট করতে পারেন। আমি এখানে একটু করে দেখেছি, আমার এখানে যেটা দেখাচ্ছে যে মিনিমাম ট্যাক্সের ইনকাম দেখাচ্ছিল আপনার আমার মিনিমাম ট্যাক্সের ইনকাম দেখাচ্ছিল 13,72,72,850, বাট আমি যখন রিকম্পিটিশন করি, সরি, এটা আসছে 13,75,700। সো আমার এখানে কিন্তু একটু ডিফারেন্স আসছে। হ্যাঁ, সো আমার যেহেতু ডিফারেন্স আসছে, আমি এটা কিন্তু আপডেট করেছি। আসলে এটা কেন হয়েছে এটা একটু জাস্ট বলি, আমরা যেহেতু এখানে প্রফেশনাল, আমরা কাজটা খুব যত্ন সহকারে করব। সো আমি করে দেখলাম যে ওনার আসলে 4টা খাতের ইনকাম ছিল, স্যালারি, রেন্ট, এগ্রিকালচার ইনকাম, এগুলি রেগুলার সোর্সের ইনকাম। এটা এখানে 32,86,000 টাকা ইনকামের এগেনস্ট ওনার ট্যাক্স ছিল 5,79,000। এটা ঠিকঠাক মতোই আসছে, এটা নিয়ে অসুবিধা নাই। পরে যে ওনার মিনিমাম ট্যাক্সের ইনকাম, সেখানে ইনকাম ছিল ওনার এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম 10 লাখ টাকা। এইটার টু ফোল্ডে ট্যাক্সটা হয়, রেগুলার ট্যাক্স আসে 2.5 লাখ টাকা, মিনিমাম ট্যাক্স হচ্ছে কাটা ছিল 1 লাখ। এই দুটোর মধ্যে যেটা হায়ার সেটা হবে 2.5 লাখ। আর ওনার জমি বিক্রি করে মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম ছিল, ক্যাপিটাল গেইন ছিল 2,18,00,000, এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম ছিল, এটাও মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম। এই দুটোর এগেনস্ট আসলে ট্যাক্স ছিল ওনার 11,25,700। সো 163 দ্বারায় একটা মিনিমাম ট্যাক্স আর একটা মিনিমাম ফাইনাল ট্যাক্স, টোটাল ওনার আসলে ট্যাক্স হয় 13,75,700। বাট আমার সিস্টেম আসলে আমাকে ট্যাক্স দেখে যাচ্ছিল 13,32,850, প্রায় 3,000 সামথিং এর মতো একটু ট্যাক্স কম দেখাইছে, বেশি দেখায়নি, কমই দেখিয়েছে। সো আমি ভ্যালিডেট করে আবার আমি রিসেট ট্যাক্সে দিয়ে দিয়েছি। এটা আপনি যখনই ওই রিসেট দিবেন, রিসেট দিয়ে আপনি আবার টাইপ করতে পারবেন। আপনি টাইপ করার পরে এরপরে আপনাকে ও ফাইনালি বলবে যে আপনার নেট ট্যাক্স পেমেন্ট কত। সো আপনার যদি অ্যাডসোর্সে কোনো ট্যাক্স পেমেন্ট করা না থাকে, এআইটি দেয়া না থাকে, তাইলে আপনি কিন্তু এই যে অনলাইনে পে নাও দিয়ে অনলাইনে আপনি রিটার্নটা, সরি, এই আপনার যে ট্যাক্স পেয়েবল সেটা আপনি পেমেন্ট করে দিতে পারেন। আর যদি আপনার এই ট্যাক্সের পেমেন্ট করা থাকে, তাহলে আপনাকে এখানে একটা ড্রপ ডাউন অপশন দেখাবে, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর রেগুলার ট্যাক্স। আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে বলবে ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউ ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আপনি ইয়েস দিলে আপনাকে আবার এই রিটার্ন লেজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার স্যালারি এবং যে কয়টা ট্যাক্সের ডিডাকশন হয়েছে সেটা আপডেট করবেন। আপনার গাড়ির এআইটি থাকলে গাড়ির এআইটি দিবেন, রিটার্নের সাথে যে রিমেইনিং ট্যাক্সটা দিবেন সেটা আপনি এখানে আপডেট করে দিলে ফাইনালি আপনাকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। স্ট্যাটাস ঠিক থাকলে গো টু ই রিটার্নে আপনি যাবেন। ই রিটার্নে যাওয়ার পরে সব ঠিকঠাক থাকলে আপনি কি করবেন, প্রসিড টু অনলাইন রিটার্ন আপনি ক্লিক করবেন। করলে ওরা বেসিক্যালি আপনাকে রিটার্নের ওভারভিউটা দেখাবে, ফুল যে রিটার্ন, এই রিটার্নের ওভারভিউ আপনি দেখবেন। আপনি সবকিছু চেক করবেন, চেক করে যদি মনে করেন ঠিক আছে, তাহলে সাবমিট রিটার্ন দিবেন। দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আসবে। দেন আপনি চাইলে প্রয়োজন মতো আপনার ট্যাক্সের সার্টিফিকেটটা আপনি নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি রেগুলার রিটার্ন ফাইলিং। তো আমার মনে হয় আমি আজকে এখানেই রাখি, বাকিটা একটু কোশ্চেন অ্যান্সার সেশন এবং অন্য ইয়ের জন্য আমি রেখে দিচ্ছি। সো থ্যাংক ইউ, that's all from my side. Thank you. I mean, it's a long way to go, definitely.